আসসালামু আলাইকুম। আমার গলাটা একটু ভাঙা। আশা করি তারপরেও কথা সবই ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবা, শুনতে পারবা। আজকে আমরা পরিমাণগত রসায়নের আরও একটা ক্লাস করব এবং আজকে হচ্ছে ৩ নম্বর ক্লাস। আমাদের জাস্ট ৫টা থেকে ৬টা ক্লাসের মাধ্যমেই পরিমাণগত রসায়নে একবারে যাবতীয় যা কিছু আছে সব কিছু আমরা শিখে যাব। তুমি পরিমাণগত রসায়নে একবারে বস হয়ে যাবা। তো পরিমাণগত রসায়নের আগের ২টা ক্লাস যদি করে নাও থাকো কোনো প্রবলেম নাই। আজকে থেকে তুমি যদি আজকের ক্লাসটা যদি করো, আজকের ক্লাসটা অন্যতম ইম্পর্টেন্ট ক্লাস, মানে এইখান থেকে সবচেয়ে বেশি ক্রিয়েটিভ আসে। এই যে আজকে আমরা যেটা করব, যে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, এইটা খুবই ইম্পর্টেন্ট। অম্লমিতি ক্ষারমিতি খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এইচএসসির সৃজনশীলের কথা বলো, এটা ইম্পর্টেন্ট। আবার যদি তুমি বলো অ্যাডমিশনের ক্ষেত্রে, এখান থেকেই কোশ্চেন আসে। তো আসো আমরা এক এক করে শুরু করি আজকের ক্লাস। তো প্রথমত একটা টপিক আমরা পড়ে নিব আগে। মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় পড়ানোর আগেই একটা টপিক আমরা পড়ে নিব। এই টপিকটা হচ্ছে তুল্য সংখ্যা। এই টপিকটা কেন পড়ব? এই টপিকটা তোমার জানলে তুমি এই ধরনের কোশ্চেনগুলা এমসিকিউতে খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা। একাডেমিকের জন্য তুল্য সংখ্যা দিয়ে কোশ্চেনের অ্যান্সার করলে আমি খাতা কাটলে কোনো প্রবলেম নাই, কিন্তু তোমাদের স্যারেরা অনেক সময় তুল্য সংখ্যা দিয়ে যদি তোমাদের কলেজে তোমরা যদি কোশ্চেনগুলোর অ্যান্সার করো, অনেক সময় ফুল মার্কস দিতে চান না। যদিও এটা ঠিক না, কিন্তু তোমার জন্য একাডেমিকে কিভাবে করবা সেই জিনিসটাও আমি তোমাদেরকে বলে দিব। আবার অ্যাডমিশনের জন্য বা এমসিকিউতে তুমি কিভাবে করবা সেটাও আমি তোমাদেরকে বলে দিব। বুঝতে পারছো? তাহলে দুই জিনিসটাই তোমাদের আজকে তোমরা শিখে যাবা। তো এই তুল্য সংখ্যার সাথে সাথে কয়েকটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে অম্লত্ব এবং ক্ষারকত্ব। এগুলো সবগুলোই রিলেটেড। তুল্য সংখ্যার সাথে একেবারে রিলেটেড হচ্ছে তোমার অম্লত্ব এবং ক্ষারকত্ব। তো প্রথম কথা হচ্ছে তুল্য সংখ্যা জিনিসটা কি? তুল্য সংখ্যা হচ্ছে কোনো একটা পদার্থের বৈশিষ্ট্যপূর্ণ উপাদানটি কি পরিমাণে আছে সেটাকেই আসলে বলা হয় তুল্য সংখ্যা। তো বৈশিষ্ট্যপূর্ণ উপাদান মানে আমাদের জাস্ট তুল্য সংখ্যায় এখন এই মুহূর্তে আমরা দুইটা জিনিসের বের করব। একটা জিনিস হচ্ছে অ্যাসিডের মধ্যে বৈশিষ্ট্যপূর্ণ যে উপাদান থাকে, একটা অ্যাসিডের মধ্যে থাকে হচ্ছে তার H+, মানে H+ যে আয়নটা আছে, যতগুলো অ্যাসিড আছে সেগুলো আসলে H+ আয়ন দেয়। অ্যাসিডগুলো হচ্ছে H+ আয়ন দেয়, তাই না? তাহলে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন যেগুলো থাকে, মানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন মানে কি? যে ধাতু দ্বারা এই যে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করা যায়, যেমন HCl একটা অ্যাসিড, এই Hটাকে একটা ধাতু দ্বারা প্রতিস্থাপন করলে একটা লবণ পাওয়া যায়, যেমন NaCl একটা লবণ। তো একটা অ্যাসিডের বৈশিষ্ট্যপূর্ণ জিনিস হচ্ছে এর মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে বা H+ আয়ন দেয়। তাহলে একটা অ্যাসিড যে আছে, একটা অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা জিনিসটা হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা। প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা, এই যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা যে তার তুল্য সংখ্যা, এটাকেই বলবো একটা অ্যাসিডের হচ্ছে তুল্য সংখ্যা। এবং এই জিনিসটাই হচ্ছে একটা অ্যাসিডের ক্ষারকত্ব। কেন এটা ক্ষারকত্ব পরে বুঝাচ্ছি, এটা আগে বুঝো যে একটা অ্যাসিডের তুল্য সংখ্যা মানে এর মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কয়টা আছে সেটাই তার তুল্য সংখ্যা। আবার এইটা জিনিস মনে রাখো, এইটাই তার ক্ষারকত্ব। তোমাদের পরীক্ষায় আসে, মনে করো তোমাদের পরীক্ষা আসলো যে বলো দেখি HCl, এটার তুল্য সংখ্যা বা ক্ষারকত্ব কত? তাহলে দেখো, যাহাই তুল্য সংখ্যা তাহাই কিন্তু ক্ষারকত্ব। একটা অ্যাসিডের ক্ষারকত্বই হচ্ছে তার তুল্য সংখ্যা। কিরকম? মনে করো তোমাকে আমি বললাম যে HCl, এইটার তুল্য সংখ্যা কত?
তুমি তখন বলবা যে এর মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন একটা আছে, তার মানে তুল্য সংখ্যা 1, ক্ষারকত্ব 1। আমি যদি বলি নাইট্রিক অ্যাসিড, এর মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন একটা আছে, তাই তুল্য সংখ্যা 1, ক্ষারকত্ব 1। আমি যদি বলি সালফিউরিক অ্যাসিড, তাহলে এর কি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন 2টা, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন 2টা হওয়ার ফলে তুল্য সংখ্যা 2, ক্ষারকত্ব 2। যতগুলা কার্বক্সিলিক মনোকার্বক্সিলিক অ্যাসিড আছে, মানে যাতে COOH আছে একটা করে, এই যে COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। একটা যদি কার্বক্সিলিক অ্যাসিডে যদি COOH যদি একটা থাকে, তাদের তুল্য সংখ্যা 1, কারণ এদের ক্ষেত্রে এই লাস্টের হাইড্রোজেনটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। মানে হাইড্রোজেনগুলা, কোন হাইড্রোজেনগুলো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, দেখো এখানে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, এখানে 2টা, এখানে একটা, এখানে একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। মনোকার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আছে কি, মনে করো তোমাকে বললাম মিথানোইক অ্যাসিড, এই COOH, বুঝতে হবে এই সামনের যে ইস্টা আছে এটা কিন্তু প্রতিস্থাপনীয় হাইড্রোজেন না, এই যে পরেরটা। তারপরে ইথানোইক অ্যাসিড CH3COOH, এই যে দেখো এই যে পরেরটা যে আছে, এই পরেরটা হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, তাই এগুলোর তুল্য সংখ্যা হচ্ছে 1 করে। আমি বললাম মনোকার্বক্সিলিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1 করে, বুঝছো? এখন খেয়াল করো, মনোকার্বক্সিলিক অ্যাসিডের যে তুল্য সংখ্যা 1 করে আছে, তোমাদেরকে যদি জিজ্ঞেস করি আমি যে এইটা দেখেই তাহলে তো বোঝা যায় হাইড্রোজেন জয়টা আছে সেটাই তার তুল্য সংখ্যা, কিছু কিছু ক্ষেত্রে দেখে বোঝা যায় না, কারণ প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যাটা, প্রতিস্থাপনীয় হাইড্রোজেনটা তোমাকে জানতে হয়। কিছু কিছু ক্ষেত্রে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনটা তোমার এর গঠন দেখে জানতে হয়। যেমন যেমন এক্সাম্পল হচ্ছে, যদি তোমাকে বলি ফসফরিক অ্যাসিড, এইটার তুল্য সংখ্যা যদি 3 হয়ও, কিন্তু ফসফরাস অ্যাসিড H3PO3, এখানেও দেখা যাচ্ছে 3টা হাইড্রোজেন, কিন্তু এর তুল্য সংখ্যা হচ্ছে 2। এই যে দেখো, আমি যদি বলি হাইপোফসফরাস অ্যাসিড, এখানেও 3টা হাইড্রোজেন দেখা গেলেও এদের তুল্য সংখ্যা হচ্ছে 1। এদেরকে দেখে ভুল করার চান্স আছে, এদেরকে দেখে ভুল করার চান্স আছে, বুঝছো? দেখে ভুল করার চান্স আছে, কিন্তু আরে দেখে তো মনে হচ্ছে 3টা, সবগুলাতেই 3টা করে আছে, তাহলে ধুম করে ধাগাই দিলে যে হ্যাঁ এর ক্ষারকত্ব হচ্ছে 3, না, এটার নিচেরটার এই যে ফসফরাস অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, হাইপোফসফরাস অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1, বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা কেন হয়, কেন কেন কারণ কি, কারণ কি যে মানে কোনো কারণ টারণ নাই, কেমিস্ট্রিতে খালি ব্যতিক্রম ব্যতিক্রম এই জন্যই ব্যতিক্রম না, কারণ আছে, কেমিস্ট্রি সব কিছুরই কারণ থাকে। দেখো হ্যাঁ, কিছুর কিছুর কারণ এখন আবিষ্কার হয় না, পরে আবিষ্কার হয়, এরকম। আমরা যতগুলা কারণ আছে সব যদি জানি তাহলে লজিক্যাল মনে হবে, আর যদি না জানি সব মনে হবে যে হ্যাঁ কিছুগুলো মিলে আর বাকিগুলো ব্যতিক্রম, এরকম এরকম মনে হবে। তো যত বেশি তুমি কারণ জানবা মনে রাখাটাও ইজিয়ার হবে। যেমন এই যে যাদের মধ্যে অক্সিজেন থাকে অ্যাসিডের মধ্যে, এগুলোকে বলে অক্সো অ্যাসিড, এগুলোকে বলে অক্সো অ্যাসিড, মানে অক্সিজেনযুক্ত অ্যাসিড। এই অক্সিজেনযুক্ত অ্যাসিডের ক্ষেত্রে, অক্সিজেনযুক্ত অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোক্সিল মূলক আকারে যেগুলো ওয়েস থাকে সেগুলো হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। মানে কি, মানে কি দেখো, যে হাইড্রোক্সিল মূলক আকারে যেগুলো হাইড্রোজেন থাকে সেগুলো হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। কথার অর্থ কি, ধরো আমি যদি বলি ফসফরিক অ্যাসিড H3PO4, এটা গাঠনিক সংকেত দেখো, এটা গাঠনিক সংকেত হচ্ছে এইরকম, এটা গাঠনিক সংকেত হচ্ছে এইরকম, এটা হচ্ছে H3PO4। দেখো গাঠনিক সংকেত শিখে গেলা, পিটার সাথে ওটা সন্নিবেশ বন্ধন অনেক সময় দেওয়া হয়, ডাবল বন্ডই আর কি মূলত লজিক্যাল। তাহলে দেখো যে পি ডাবল বন্ড, পি এর সাথে ওএইচ, পি এর সাথে ওএইচ, পি এর সাথে ওএইচ, ঠিক আছে, এটাই হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড, গাঠনিক সংকেত। জানো ফসফরাস অ্যাসিড যে আছে, এটা গাঠনিক সংকেত যদি তুমি লিখতে যাও সবই সেম, সবই সেম, শুধুমাত্র ডিফারেন্স কোথায় জানো? ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হলো এই জায়গায়, যে একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন কম আছে, তার মানে এই জায়গায় একটা অক্সিজেনের জায়গায় ডিরেক্টলি একটা হাইড্রোজেন আছে, অর্থাৎ H3PO3 এর গঠনে দেখো একটা কি কম আছে, এর চেয়ে একটা অক্সিজেন কম আছে, তার মানে এখান থেকে একটা অক্সিজেন বাদ যে ফসফরাসের সাথে ডিরেক্টলি একটা হাইড্রোজেন যুক্ত আছে, এটাই হচ্ছে ফসফরাস অ্যাসিড,
এটাই হচ্ছে কি অ্যাসিড? ফসফরাস অ্যাসিড। আচ্ছা, হাইপোফসফরাস অ্যাসিডের কাহিনী কি? হাইপোফসফরাস অ্যাসিডের কাহিনী হচ্ছে দুইটা অক্সিজেন কম আছে, মানে দুইটা হাইড্রোজেন সরাসরি ফসফরাসের সাথে যুক্ত আছে। এটাই হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। এটাই হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। এখন তোমাকে আমি যদি বলি যে একটা অক্সো অ্যাসিড মানে অক্সিজেন যুক্ত অ্যাসিড, যেমন সালফারিক অ্যাসিড, এগুলোর তুল্য সংখ্যা বা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কোনগুলো হয়, এটা তোমাকে বলে দিতে হবে। যেগুলো যেগুলো কি থাকে জানো? যেগুলো হাইড্রোক্সিল মূলক আকারে, এই যে ওইচ মূলক আকারে যে হাইড্রোজেনগুলো থাকে, এখানে কয়টা আছে? ওইচ মূলক আকারে 3টা আছে। কয়টা আছে বলো তো? 3টা আছে। যেহেতু 3টা আছে, এর তুল্য সংখ্যা কিন্তু 3। এখানে কয়টা আছে? এখানে 2টা আছে, আর একটা হাইড্রোজেন সরাসরি ফসফরাসের সাথে যুক্ত থাকে, একে প্রতিস্থাপন করা যায় না, সেই জন্য এর তুল্য সংখ্যা হচ্ছে 2। এর তুল্য সংখ্যা কত? এর তুল্য সংখ্যা হচ্ছে 2। আর হাইপোফসফরাস অ্যাসিডে কয়টা আছে? একটা মাত্র হাইড্রোজেন আছে হাইড্রোক্সিল মূলক আকারে, তার মানে বাকি 2টা সরাসরি ফসফরাসের সাথে যুক্ত আছে, তাই এর তুল্য সংখ্যা হচ্ছে 1। মানে এগুলো ক্ষারকত্ব কেন 3, 2, 1, এটা তোমরা বুঝলে সুবিধা। এর সাথে সাথে কিন্তু এটা গাঠনিক সংকেত মনে থাকলো, তাই না? এটা কিন্তু মাথায় রাখবা, গাঠনিক সংকেত অনেক সময় তোমার কাজে লাগে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাকে আমি যদি এই কথাটা জিজ্ঞেস করি, একটা ক্ষারকের ক্ষেত্রে বা একটা ক্ষারের ক্ষেত্রে বা একটা লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা কিরকম হয়? মনে রাখবা, একটা ক্ষারক বা ক্ষারের ক্ষেত্রে থাকে অম্লত্ব। কেন থাকে সেটা পরের ইস্যু, সেটা আমরা পরে বুঝতেছি। একটা ক্ষারকের তুল্য সংখ্যা, ক্ষারক বা ক্ষারের তুল্য সংখ্যা দেখো, অনেকগুলা ক্ষারক আছে যার মধ্যে ওইস নাই। যদি ওইস থাকে তাহলে তো কথাই নাই। যদি তোমার কাছে ক্ষারকটার মধ্যে বা ক্ষারটার মধ্যে ওইস থাকে তাহলে তো কথাই নেই। ওইচ মূলক যতগুলো থাকবে, ওইচ মূলক সংখ্যাই হবে তার তুল্য সংখ্যা, ওইচ মূলক সংখ্যা। আর ওইচ না থাকলে মোট ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ, আমরা ক্যাটায়ন চার্জ দিয়ে ধরে নিই, মোট ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ সমান থাকে। যেহেতু ক্ষারক, ক্ষার বা লবণ এগুলো তো আসলে নিরপেক্ষ, তাই মোট ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ তুমি হিসাব করলে তুমি পেয়ে যাবা, তাহলেই তুমি তুল্য সংখ্যা পেয়ে যাবা। একটা জিনিস মনে রাখবা, একটা ক্ষার বা ক্ষারকের তুল্য সংখ্যা মানেই তার হচ্ছে অম্লত্ব। তাহলে বলো তো, এতক্ষণ যেটা দেখলাম অ্যাসিডের, এগুলোই কি তার বলো তো? এগুলোই তার হচ্ছে কিন্তু ক্ষারকত্ব। তার মানে তোমাকে যদি বলে ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত? 3। মানে তারপর ফসফরাস অ্যাসিডের 2, হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষারকত্ব কত? 1, তুল্য সংখ্যা 1। এইবার হচ্ছে অম্লত্ব, এটা কিভাবে করবা? তো প্রথম কথা হচ্ছে, যদি তোমার কাছে আছে OH, মনে করো NaOH, তারপরে আছে KOH, এরপরে MgOH2, CaOH2, BaOH2, AlOH3, যখন তুমি দেখবা OH আছে তখন আর কোনো দিকে তাকাবা না, এদের অম্লত্ব অথবা তুল্য সংখ্যা হবে এর OH মূলক সংখ্যা। এটা 1, 1, এটার 2, 2, 2, এটার হচ্ছে 3। যতগুলো OH মূলক আছে সেটাই তার তুল্য সংখ্যা। তুমি আর অন্যদিকে তাকাবা না, অন্যদিকে তাকানোর কোনো প্রয়োজন নাই, এটাই তার তুল্য সংখ্যা। বুঝছো? ক্লিয়ার? এখন যদি এমন হয় যে OH নাই, সেই ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কিভাবে বের করবা? যেমন Na2O, MgO, CaO, অথবা লবণ যদি নেই, মনে করো MgCO3, CaSO4, CaCO3, তারপরে তোমার Al2O3, তারপরে Al2SO4, 3। বলো,
এইগুলোর অম্লত্ব বা তুল্য সংখ্যা কিভাবে বের করবা? তখন আমি কি বললাম, আরেকটা নিয়ম বললাম, সেটা হচ্ছে মোট ক্যাটায়নের চার্জ হিসাব করবা। মোট ক্যাটায়ন চার্জ মানে দেখো এখানে সোডিয়ামের চার্জ হচ্ছে +1, এখানে সোডিয়ামের চার্জ কত বলো তো? +1 না? দেখো তো সোডিয়াম এই যে +1 তো চার্জযুক্ত, যোজনী 1, তাহলে +1 আছে দুইটা, তাহলে +1 × 2 মানে +2। অক্সিজেনের -2, +2 আর -2 তো মিল থাকবেই, তাহলে 2 হচ্ছে এর তুল্য সংখ্যা। দেখো ম্যাগনেসিয়াম +2, এটা -2 মিল থাকবেই, তার মানে 2 হচ্ছে এর তুল্য সংখ্যা। ক্যালসিয়াম +2, এর যোজনী -2, 2 হচ্ছে এর তুল্য সংখ্যা। ম্যাগনেসিয়াম +2, কার্বনেট -2, 2 হচ্ছে এর তুল্য সংখ্যা। ক্যালসিয়াম +2, সালফেট -2, 2 হচ্ছে এর তুল্য সংখ্যা। ক্যালসিয়াম +2, কার্বনেট -2, 2 হচ্ছে এর তুল্য সংখ্যা। এবার অ্যালুমিনিয়ামের কথা দেখো, অ্যালুমিনিয়ামের হচ্ছে +3, কিন্তু আছে কয়টা অ্যালুমিনিয়াম? দুইটা, 3 × 6, আবার -2 × 3 মানেও কিন্তু -6, 6 হচ্ছে এর তুল্য সংখ্যা বা অম্লত্ব। Al2 অ্যালুমিনিয়ামের +3 আছে দুইটা, 3 × 6, এর কিন্তু -2 × 3 মানেও কিন্তু -6, +6 -6, মোট ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ কিন্তু সমান, এটাই কিন্তু এদের তুল্য সংখ্যা। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? বুঝেছো? এই তুল্য সংখ্যাকে ই দ্বারা প্রকাশ করা হয়, ইকুইভ্যালেন্ট নাম্বার। যেহেতু তুল্য সংখ্যার ইংরেজি হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার, তাই তুল্য সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব বলো তো? তুল্য সংখ্যা মানে হচ্ছে ইংরেজি হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার, তাই তুল্য সংখ্যাকে আমরা ই দ্বারা প্রকাশ করব, ছোট হাতের ই দ্বারা প্রকাশ করব। বুঝতে পেরেছো? এটা মনে রাখো। প্রথম একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হলো যে এই যে নরমালিটি বলে একটা টার্ম আছে, নরমালিটি বলে একটা টার্ম আছে। নরমালিটি মানে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্য ভর থাকে সেটাকেই আমরা বলি হচ্ছে নরমালিটি। এই নরমালিটি অনেক সময় তুমি দেখতে পারবা এন একটা ইউনিট আছে, এই এন হচ্ছে মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। এটা মনে রাখো, এইটা সবসময় মনে রাখবা, এটা তোমার একাডেমিকের চেয়ে অ্যাডমিশনে বেশি কাজে লাগবে। তুমি ধরো ভার্সিটি অ্যাডমিশন দিবা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবা, মেডিকেল অ্যাডমিশন দিবা, যেখানেই অ্যাডমিশন দাও, এইটা খুব ইম্পর্টেন্ট। নরমালিটি সমান মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা, মোলারিটি ইন্টু হচ্ছে তুল্য সংখ্যা। এবং এমসিকিউ এ মাঝে মাঝে এটার কাজে লাগবে, আচ্ছা, আবার এখান থেকে যদি তুমি মোলারিটি বের করতে চাও, তারপরে নরমালিটি ভাগ হচ্ছে তুল্য সংখ্যা, নরমালিটি ভাগ তুল্য সংখ্যা। যেমন তোমাকে যদি একটা এক্সাম্পল দেই, ধরো কোনো একটা অঙ্ক করার ক্ষেত্রে তোমার নরমালিটিতে দেওয়া আছে, বলা হয়েছে 0.6 নরমাল সালফ্রিক অ্যাসিডের মোলারিটি কত। মনে করো এইটা তোমাকে মোলারিটি বের করতে বলছে, 0.6 নরমাল সালফ্রিক অ্যাসিডের মোলারিটি কত। তাহলে মোলারিটি বের করার সিস্টেম কি? এস সমান হচ্ছে N/E। এন মানে কত? 0.6 নরমাল। সালফ্রিক অ্যাসিড একটা অ্যাসিড, এর মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, তবে 2 দিয়ে ভাগ, তার মানে 0.3 মোলার হবে। ক্লিয়ার? বুঝেছো? তাহলে নরমালিটি আর মোলারিটির কনভার্সন বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে নরমালিটি আর মোলারিটির কনভার্সন হচ্ছে যে নরমালিটি সমান মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা, অর্থাৎ মোলারিটি সমান নরমালিটি ভাগ হচ্ছে তুল্য সংখ্যা। এইবার আমাদের আসল জায়গায় আমরা পদার্পণ করব, মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়। তোমাদের যেইটা থেকে সবচেয়ে বেশি সিকিউ তুমি পাবা, সবচেয়ে বেশি পরিমাণে সিকিউ পাবা যেই টাইপটা থেকে, এইটা শুধু এই জায়গায় আছে তা না, এইটা তোমার ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4-এও ছিল, যে ঘনমাত্রা নির্ণয়ের সাথে পিএইচ নির্ণয়, মিশ্রণ থেকে তোমার মিশ্রণের মানে তোমার এটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2 জায়গাতেই সিকিউ কভার করে। এবং এখান থেকে যদি একটা কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন গ বা ঘয়ে আসার চান্স সবচেয়ে বেশি। বুঝতে পেরেছো? এইটা থেকে এবং তার সাথে টাইট্রেশন নিয়ে আরেকটু কিছু যোগ করে তোমার ক্রিয়েটিভ দিয়ে দিবে। তো এটা কিভাবে করে করবা দেখো, খুব সুন্দর করে মনে রাখো। এখানকার কেস বাই কেস আমরা একটু বিবেচনা করি। প্রথম কেসগুলো পরীক্ষা তেমন আসে না। প্রথম কেস হইল আমাদের খুব সোজাসাপটা কেস। প্রথম কেসটা হলো এরকম, যখন কতগুলা অ্যাসিড বা কতগুলা ক্ষার দেয়া থাকবে,
একই 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 জিনিস বারবার যুক্ত করা হবে। মনে করো কিরকম, এখানেও HCl দেওয়া আছে, এখানেও HCl দেওয়া আছে, এই দুইটার মিশ্রণ করছো, তোমার মিশ্রণের ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে একই জিনিস যখন তোমার বের করতে বলবে, একই জিনিস আছে, এখানেও HCl এখানেও HCl, দুইটা মিলে একটা পাত্রের মধ্যে দেওয়া হয়েছে, তুমি কিভাবে করে এই দুইটা যোগ করে তুমি ঘনমাত্রা নির্ণয় করবা? এটা হচ্ছে ফার্স্ট টাইম, এটা জীবনের সবচেয়ে সহজ টাইম, যে তুমি কিভাবে ঘনমাত্রা নির্ণয় করবা। এটা যা সূত্র দিয়ে করে ফেলতে পারবা। কোন সূত্র? এটা সূত্রটা হইল যে এই দুইটা যোগ করে যদি আমি এখানে রাখি, সেটার ঘনমাত্রা সমান S সমান S1V1 প্লাস S2V2 বাই হচ্ছে টোটাল V। মানে দেখো এইটা হচ্ছে সূত্রটা। দেখো ভালো করে শোনো, যখন একই জিনিস যুক্ত করা হয়েছে তখন দ্রবণের ঘনমাত্রা C পাত্রে মিশ্রণের ঘনমাত্রা, এটা জাস্ট তোমাদের নর্মালি সূত্রে দেওয়া আছে, এটা তোমাদের এই যে সৃজনশীলে আসতেও পারে, কম আসে, এইটা কম আসে, এটা কম আসে। এস সমান আসবে পরের টাইপগুলা, এটা বেশি সহজ, এটা খ নাম্বারে আসলে আসতে পারে, আমি মনে করি গ বা ঘয়ে আসার জন্য এটা বেশি সহজ টাইপ আর কি। ধরো S1 প্রথম পাত্রের ঘনমাত্রা দেওয়া আছে ডেসিমোলার, মানে 0.1 মোলার। প্রথম পাত্রের আয়তন দেয়া আছে 100 ml। দ্বিতীয় পাত্রের ঘনমাত্রা দেয়া আছে 0.3 মোলার। দ্বিতীয় পাত্রের আয়তন দেয়া আছে 50 ml। তোমাকে বলা হইল এখন তুমি যদি মোট আয়তন যদি বলো, মোট আয়তন হচ্ছে V সমান 100 প্লাস 50, মানে 150 ml। তাহলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা S সমান হোয়াট? তাহলে দেখো S সমান S1V1, S1 কি ডেসিমোলার, মানে 0.1 ইন্টু হচ্ছে 100 প্লাস S2 কত 0.3 ইন্টু কত 50, V কত 100 প্লাস 50 মানে 150। তাহলে এই মানটা যত আসে সেটাই হবে অ্যান্সার। পারবা কি পারবা না বলো? পারবা কি পারবা না? এই টাইপের অঙ্ক আসলে ধুমধাম করে অ্যান্সার দিয়ে দিতে পারবা না, যে S1V1 প্লাস S2V2 বাই হচ্ছে SV কত আসছে 0.1667 মোলার, 0.1 ইন্টু 100, 0.3 ইন্টু 50 বাই হচ্ছে 150। বুঝছো? ক্লিয়ার? পারবা? তাহলে আমাদের মাথায় রাখবো, আমরা যদি একই টাইপের জিনিস হয় তাহলে জীবনটা এতই সহজ। এই যে দেখো আরো জীবন সহজ আছে। কেন জীবন সহজ আছে বলো তো? এটাও জীবন সহজ, কারণ কি একই টাইপের জিনিস, একই জিনিস থাকলে জীবন সহজ একবারে। একই তো, সোডিয়াম কার্বনেট, এখানেও সোডিয়াম কার্বনেট। পারবা কি পারবা না বলো? যদি বলে সি পাত্রের ঘনমাত্রা, সি পাত্রের মিশ্রণের ঘনমাত্রা, দেখো তো এক নাম্বার টাইপেই পড়ছে না, এক নাম্বার টাইপেই পড়ে গেছে। সেটা কি S1V1 প্লাস S2V2 বাই হচ্ছে টোটাল V। আচ্ছা, যেহেতু আগের টাইপই আর লিখলাম না সাইড নোট। দেখো 100 ml সেমিমোলার, সেমিমোলার মানে 0.5 মোলার, এই সেমিমোলার মানে কত মোলার 0.5 মোলার, তাই তো, ইন্টু V1 100, S2 0.1, V2 50, টোটাল V 100 প্লাস 50, ঢুসুম ঢুসুম করে তোমরা অ্যান্সার দিয়ে দিবা। পারবা সবাই? 0.5 এখানে আসছে 0.5 ইন্টু 100, 0.1 ইন্টু 50 বাই 150, মানে 0.3667। কেউ তোমাকে ঠেকাতে পারবে বলো? কেউ তোমাকে ঠেকাতে পারবে এই অঙ্ক করা থেকে? যতই বলুক না কেন যে এই অঙ্ক করতে তুমি পারবা না, তুমি কিন্তু ঠিকই পারবা। এই যে দেখো এই পাত্রের এই টাইপের জিনিস কিন্তু পরীক্ষাতেও চলে আসছে। কোথায় আসছে?
ময়মনসিংহ বোর্ড 2022-এ চলে আসছে, এটা গ নাম্বারে আসছিল। তাহলে খেয়াল করো, এই যে কোশ্চেনটা যে আসছে, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা দিতে পারবা কিনা, একবারে ধুমধাম করে দিতে পারবা, ধুমধাম করে। দুইটাই একই জিনিস আছে। জীবনটা একটু একটা জায়গায় সমস্যা। জীবন সবসময় তো একটু সহজ থাকে না, তাই না? বোর্ডে দিছে একটু কঠিন করার জন্য কি করছে, ঘনমাত্রাটা ডিরেক্ট দেয় নাই, ঘনমাত্রাটা ডিরেক্ট না দিয়ে পার্সেন্টেজে দিছে। দেখো পার্সেন্টেজ দিছে, পার্সেন্টেজ থেকে কিন্তু ঘনমাত্রা বের করা যায়। শর্টকাট শিখাইছিলাম 10x/m, কিন্তু সৃজনশীলে আসলে তো আর 10x/m দিতে মানা করেছি তোমাকে। সৃজনশীলে আসলে 10x/m দেওয়া দরকার আছে, আমরা একটু ভেঙে করব। তাহলে ওখানে এই যে প্রথম পাত্রে, এ পাত্রে যে দ্রবণের যে ঘনমাত্রাটা আছে, সেই ঘনমাত্রাটা বের করো। এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা দেখো, এ পাত্রে যে দেওয়া আছে 5%, এই কথাটার অর্থ কি, W/V। এই কথার অর্থ হচ্ছে 100 ml দ্রবণে কত গ্রাম আছে বলো তো? 100 ml দ্রবণে Na2CO3 আছে 5 গ্রাম। আমাদের লাগবে কত ml? আমরা জানি মোলারিটি বের করতে চাই আমরা। মোলারিটি মানে মোল পার লিটার। বলো মোলারিটি মানে কি? মোল পার লিটার। মোল বের করতে চাই আর লিটারে বের করতে চাই, কিন্তু আছে তো ml এ। কত ml মানে 1 লিটার, 1000 ml মানে, তাহলে 100 ml থেকে 1000 ml বানাবো আগে। দেখো 100 ml আছে না, এটাকে কি বানাবো, 1000 ml বানাবো। তাহলে যদি আমরা 1000 ml বানাই, তাহলে এটা তো 10 গুণ করলাম, এর 10 গুণ, তার মানে Na2CO3 হবে 10 গুণ ভর, এর 10 গুণ করে দিলাম। প্রত্যেকটা জিনিস এক নিয়মেই করা যায়। তাহলে গ্রাম দেখো, এখন আছে 1 লিটারে আছে 50 গ্রাম। 1 লিটারে কত গ্রাম এটা তো মোলারিটি না, 1 লিটারে কত মোল এটা হচ্ছে মোলারিটি, তাই না? 1 লিটারে কত মোল, 1 লিটারে এটা হচ্ছে কত গ্রাম। তা মোলে কিভাবে কনভার্ট করবা? মোলে কনভার্ট করার সিস্টেম হচ্ছে এর আণবিক ভর দ্বারা ভাগ দিবা, মোলার ভর দ্বারা ভাগ দিবা। বলো আণবিক ভর মানে মোলার ভর কে গ্রাম পার, আণবিক ভরকে গ্রাম পার মোলে কনভার্ট করলেই সেটা মোলার ভর। যাই হোক, সোডিয়াম কার্বনের আণবিক ভর কত? সোডিয়ামের 23 গুণন 2 মানে 46 প্লাস 12 প্লাস হচ্ছে 48। এটা করলে এম এর মান কত আসবে বলো তো? এম এর মান আসবে 106। তার মানে এই জিনিসটাকে 106 দিয়ে ভাগ করলেই তুমি মোলে পেয়ে যাবা। তাহলে মোলে পেয়ে গেলে এই যে মোল পার লিটার হয়ে গেল, তাহলে 50/106। তো এইটাও তো পরীক্ষায় আসে যে পার্সেন্টেজ থেকে মোলারিটি বের করো, তো এইটা জিনিস মনে করো খ নাম্বারে আসতেই পারে, তাই না? ধরো এটা তুমি মোলারিটি বের করে ফেললা, এত মোল পার লিটার। অতএব এ পাত্রে Na2CO3 এর ঘনমাত্রায় অতএব এ পাত্রে Na2CO3 এর ঘনমাত্রা 0.47 মোলার। ওকে, ঠিক আছে, মেনে নিলাম। কোনো উপায় আছে মেনে না নিয়ে? কিন্তু এখন তো মোলারিটি বাইরে হয়ে গেছে। মোলারিটি বের হয়ে গেলে তোমার জীবন সহজ না? এখন একটু আগেই বললাম একই জিনিস হলে তো ঘনমাত্রা এইভাবে করবো আমরা, একই জিনিস তো এভাবে করবো, S1V1 প্লাস S2V2 বাই টোটাল ভি। এখন তো আমার S1V1 আছে, S2V2 আছে, টোটাল ভি বের করে ফেলবো। সি পাত্রে ঘনমাত্রা বলো কি হবে? ঢুসুম। S1 কত? S1 হচ্ছে 0.47। V1 কত? V1 হচ্ছে 50 ml। S2 কত? S2 হচ্ছে তোমার 0.1 মোলার। V2 কত? V2 ও 50 ml। ডিভিশন কত? টোটাল ভি মানে কত? 50 প্লাস 50। এইটা হবে তোমার অ্যান্সার। তাহলে কত আসে? 0.47 ইন্টু 50 প্লাস 0.1 ইন্টু 50 বাই 100 কত আসে? 0.285 মোলার। এই সবাই বুঝছো? ক্লিয়ার? ধুমধাম ক্লিয়ার? সবাই বুঝছো? তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে
দ্রবণের ঘনমাত্রা যদি নির্ণয় করতে বলে এবং দুইটা জিনিস যদি একই দেওয়া থাকে, দুইটাই একই, সেটা এসিড হোক, ক্ষার হোক, লবণ হোক, যাই হোক, মানে এসিড হোক আর ক্ষার হোক, যাই হোক না কেন, তাহলে তোমার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা জীবনে সবচেয়ে সহজ। তোমার জীবনটা একবারে সহজ হয়ে গেছে, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা দেখো এখন তো দেখো যে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা মানে অ্যাকচুয়ালি আমাদের যদি অ্যাসিড আর ক্ষার যদি আমাদের একত্রিত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে আমরা সহজে কিভাবে করে নির্ণয় করতে পারি, এই জিনিসগুলো আমরা শুরু থেকে দেখি। এগুলো অঙ্ক কতগুলো প্র্যাকটিস করব, তারপরে অম্লমিতি ক্ষারমিতিতে যাব। তো জিনিসগুলো দুই নিয়মে করা যায়, প্রথমেই বলে রাখি দুইটা নিয়মে করা যায়। একটা হচ্ছে শর্টকাট নিয়ম, এটা থেকে আবার আমি শুরু করতেছি, ভালো করে মনোযোগ দাও। একটা হচ্ছে শর্টকাট আর একটা হচ্ছে আমাদের যেটা একাডেমিকে করব বেসিক নিয়ম। তা দুইটা নিয়মেই করা যায়, কোনো সমস্যা নাই। তো আমরা দুইটা নিয়মই শিখবো কারণ দুইটাই আমাদের ইম্পর্টেন্ট। প্রথমত দেখো, প্রথমত একটা জিনিস মনে রাখো, একটা জিনিস হচ্ছে কোনো একটা অ্যাসিড আর মনে করো ক্ষার বিক্রিয়া করছে, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে অ্যাসিডের মধ্যে থাকে H+ আর ক্ষারের মধ্যে থাকে OH-। অ্যাসিডের মধ্যে কি থাকে H+ আর ক্ষারের মধ্যে কি থাকে OH-। তুমি যদি H+ এর মোল বের করতে পারো, মনে করো H+ এর মোল যদি তুমি বের করতে পারো, H+ এর মোল কীভাবে বের করবা? এইটা মোল বের করার সিস্টেমটা হইল একটা অ্যাসিডের মোলকে, একটা অ্যাসিডের কত মোল আছে সেইটাকে তুমি যদি তার তুল্য সংখ্যা দিয়ে গুণ দাও, তাহলে সেইটার H+ এর মোল পাওয়া যায়। শোনো, একটা অ্যাসিডের মোলকে তুমি যদি তার তুল্য সংখ্যা দিয়ে গুণ দাও, তাহলে তার H+ এর মোল পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট কথা। মনে করো তোমাকে আমি বললাম যে 0.2 মোলার, তোমার 0.2 মোলার মনে করো আমি বললাম সালফিউরিক অ্যাসিড, মনে করো মোল পার লিটার, তো 0.2 মোল সালফিউরিক অ্যাসিড, এইটাই বললাম। মোলার মানে তো মোল পার লিটার, বুঝতে অসুবিধা হইতে পারে। তো 0.2 মোল সালফিউরিক অ্যাসিড অথবা 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড, এই কথার অর্থ কি? সালফিউরিক অ্যাসিড 0.2 মোল আছে, কিন্তু আমি যদি বলি তাহলে H+ কয় মোল আছে, তাহলে দেখো তো সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। তাহলে 0.2-কে 2 দ্বারা কিন্তু গুণ করা লাগবে, তাহলে এত মোল কিন্তু H+ থাকে। তোমরা কি জানো যে তোমরা ওই যে পিএইচ বের করার সময় যেহেতু -log(H+ লাগে, -log(H+ এর ঘনমাত্রা লাগে, তাই আমরা সালফিউরিক অ্যাসিডের বেলা যে 2 দিয়ে গুণ দিই, মনে আছে? এই যে 2 দ্বারা গুণ দিই, কেন দেই? কারণ এর 1 লিটারে যত মোল পাওয়া যাবে তার H+ হচ্ছে তার ডাবল মোল পাওয়া যাবে, যেহেতু এর তুল্য সংখ্যা 2, তাহলে H+ 2টা দিবে, তাই তুল্য সংখ্যা দিয়ে গুণ দিলে H+ এর মোল পাওয়া যায়। ভালো করে শোনো, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা এখন শোনো, যদি তোমার একটা অ্যাসিডের ক্ষেত্রে হয়, তাহলে অ্যাসিডের ক্ষেত্রে OH এর মোলটা কি হবে? তার মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা। মনে করো এটা হচ্ছে অ্যাসিড আর এটা মনে করো বেস। এখন দেখো, যদি অ্যাসিডের H+ এর পরিমাণ, দেখো একটা জিনিস শোনো, 1 মোল H+ 1 মোল OH- কে প্রশমিত করে, 1 মোল পানি তৈরি করে। যদি এই প্রশমিত করার পরে H+ যদি বাকি থাকে, মানে মোল ইন্টু তুল্য সংখ্যা অফ অ্যাসিড, এটা মানে H+ এর পরিমাণ। এই মোলটা যদি বেশি থাকে কার চেয়ে বলো তো? বেজের চেয়ে। তাহলে দ্রবণটা হয় অম্লীয়, কারণ H+ বাকি থাকে, তাহলে দ্রবণটা অ্যাসিডিক হয়, অ্যাসিডিক মানে অম্লীয় হয়, তাই না? যদি মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ অ্যাসিড ইজ লেস দ্যান মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা বেস হয়, তাহলে দ্রবণটা কিন্তু হয় ক্ষারকীয়, এটা হয় ক্ষারীয়। বুঝতে পারছো? কারণ অ্যাসিডের চেয়ে ক্ষার বেশি থাকে। আমরা এইটার কনসেপ্ট থেকে এইটা বলি যে ধরো আমি যদি এইভাবে করে বলি যে দ্রবণের ঘনমাত্রা হচ্ছে H+ এর ঘনমাত্রা কিভাবে করে বের করব আমরা? তো H+ এর ঘনমাত্রা কিভাবে বের করব? দেখো, আমি ধরে নিলাম অ্যাসিড বেশি আছে, তার মানে H+টা বেশি আছে, তাহলে আমি মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অ্যাসিড মাইনাস মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা বেস, এইটা দিলে কত মোল H+ বেশি আছে সেটা পেলাম, তাকে মোট আয়তন দ্বারা ভাগ করলাম, তাহলে মোলারিটি পেয়ে যাব, সেটাই H+ এর ঘনমাত্রা, সেটাই হবে H+ এর ঘনমাত্রা। কথা কি বুঝেছো? সেটাই হচ্ছে ফাউন্ডেশন কোর্সে 118টি মৌলের ইলেকট্রন বিন্যাসের সংক্ষিপ্ত পদ্ধতিটা দেখিয়েছিলেন, আবার একটু দিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখো এটাই হবে H+ এর ঘনমাত্রা, H+ এর ঘনমাত্রা, বুঝেছো? এখন কথা হইল এইটা সবসময় H+ এর ঘনমাত্রা হবে কিনা? অ্যান্সার হচ্ছে না।
যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, H প্লাসের পরিমাণ বেশি থাকে, তাহলে অ্যাসিড এই ক্ষারগুলা অ্যাসিডকে প্রশমিত করে H প্লাস যতটুকু বাকি আছে সেটাকে আয়তন দ্বারা ভাগ করলে H প্লাসের ঘনমাত্রা হবে। তার মানে এইটার মান যদি প্লাস আসে, প্লাস হলে দ্রবণটা কিন্তু অম্লীয় এবং সেইটা কিন্তু H প্লাসের ঘনমাত্রা, সেটা হচ্ছে H প্লাসের ঘনমাত্রা, ঠিক আছে। কিন্তু এইটার উত্তর যদি মাইনাস আসে, এইটা মানেটা কি আসলে? মাইনাস আসা কখন মাইনাস আসবে? এইটার চেয়ে যদি এইটা বেশি থাকে, H প্লাসের চেয়ে OH মাইনাস বেশি, তার মানে এইটা থেকে এইটা বিয়োগ করলে তখন মাইনাস আসবে এইটা বেশি থাকলে। তার মানে এই পরিমাণ H প্লাস এই পরিমাণ OH মাইনাসকে প্রশমিত করার পরও আরও OH মাইনাস বেশি থাকবে, সেইটাকে ভি দ্বারা ভাগ করলে অ্যাকচুয়ালি তখন দ্রবণটা হবে ক্ষারীয় এবং যেই মানটা আসবে সেইটারই প্লাস মান আকারে লিখতে হবে, সেটাই হবে OH মাইনাসের ঘনমাত্রা। বুঝেছো? এইটা হচ্ছে আমাদের বিষয় যে আমরা লাস্টের এইটুক পার্ট নিয়ে আলোচনা করি। সাধারণত উপরেরগুলা আমি বুঝাই দিলাম যে কিভাবে করে জিনিসটা আমাদের শর্টকাটে করতে হয়। এইটা পার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা, হ্যাঁ, ভালো করে বুঝে নিও, এটা সব জায়গাতেই যেহেতু আসে। দেখো, খেয়াল করো, মনে করো তোমার কাছে একটা দ্রবণ আছে, যেই দ্রবণের মধ্যে আছে যে 200 ml 0.1 m HCl আর হচ্ছে 300 ml 0.2 m, আচ্ছা একটু বাড়িয়ে দিই, এটা 0.5 মোলার HCl আর 0.2 মোলার NaOH। এটা দিয়ে আমরা শুরু করি, কি বলো? এটা দিয়ে আমরা শুরু করি, দেখো এটা দিয়ে শুরু করি। এটা বললো মানে এটা সাধারণত দুইটা পাত্র দেওয়া থাকে, একটা পাত্রে এটা আছে, একটা পাত্রে এটা আছে। তোমাদের বইগুলোতে এমনি মানে সৃজনশীল যখন দেয় তখন জিনিসটা তো মাধুরী মিশাই দেয়, তাই না? এমনি দেয়, কেমনে দেয় বলো, কিভাবে দেয়? তখন দেয় হচ্ছে এইভাবে, এইটা থাকে এক পাত্রে, ml 0.5 মোলার, মনে করো HCl, এইটা এক পাত্র আছে, এইটা আবার আরেক পাত্র দেওয়া আছে, মনে করো 300 ml 0.2 মোলার NaCl NaOH। এটাই কপি করি, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে এ পাত্র আর এটা মনে করো বি পাত্র, তাহলে বললো A প্লাস বি মিশ্রণের ঘনমাত্রা কত? আচ্ছা দেখো, এটার প্রথম হচ্ছে শর্টকাট। প্রথমে আমরা শিখবো কিসে? শর্টকাটে, যে নিয়মে একটু আগে আমি বললাম। শর্টকাটটা কি? এটা শর্টকাট কি? এটা শর্টকাট হইল H প্লাসের ঘনমাত্রা সমান SVE অফ অ্যাসিড মাইনাস SVE অফ বেস ভাগ হচ্ছে ভি টোটাল। এটাই হচ্ছে শর্টকাট। দেখো, এর SV, এস এর মান হচ্ছে 0.5, ভি এর মান 200, আর হচ্ছে ই মানে তুল্য সংখ্যা, HCl এর তুল্য সংখ্যা 1, মাইনাস ক্ষারের বেলা যে 0.2 ইন্টু হচ্ছে তোমার 300 ইন্টু এর তুল্য সংখ্যা 1 ভাগ হচ্ছে ভি টোটাল। ভি টোটাল মানে হচ্ছে টোটাল আয়তন কত? 200 প্লাস 300, 200 প্লাস 300, তাহলে এত মোলার। তাহলে বলো এই যে মোলারিটিটা আসলো এইটার মানটা কত আসছে? আচ্ছা দেখো, 0.5 ইন্টু 200 মাইনাস 0.2 ইন্টু 300 ডিভিশন 500, বলো তো কত আসে? 0.08 আসে। তাহলে 0.08 বলো তো, প্লাস মান আসছে, তার মানে অম্লীয় না ক্ষারীয়? যদি প্রকৃতি বলে তাহলে প্রকৃতি অম্লীয়, কারণ প্লাস মান আসছে, অম্লীয়।
এবং ঘনমাত্রা যদি বলে তাহলে ঘনমাত্রা কত, ঘনমাত্রা 0.08 মোলার, এই তো পেলাম 0.5 × 200 আর এখানে 0.2 × 300/500। ঠিক আছে, বুঝছো? এখন বলো যদি এইটার পিএইচ জানতে চাইতো, পারতাম কি পারতাম না? যেহেতু অম্লীয় তাহলে H প্লাসের ঘনমাত্রা তো তুমি পেয়ে গেছো, H প্লাসের যে ঘনমাত্রাটা দেওয়া আছে 0.08, এইটারই মাইনাস লগ করে দিলেই অ্যান্সার চলে আসবে। তাহলে মাইনাস লগ অফ অ্যান্সার করে দিলেই চলে আসবে। তাহলে 1.0969 এটা হবে তোমার অ্যান্সার। সবাই বুঝছো? ক্লিয়ার? মানে যা যা দরকার সব পেয়েছো। আমি যদি বের করতে বলতো প্রকৃতি তাহলে কি বলতা? অম্লীয়। যদি বের করতে বলতো পিএইচ সেটাও কি বলতা? করে ফেলছি। দেখো পিএইচ, ঘনমাত্রা সব কিছু বের করে ফেলছি। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইছো তোমরা? এই জিনিসগুলো কিন্তু তোমার, এই তিনটা জিনিসই তোমার লাগবে। বলো তো সালফিউরিক অ্যাসিড থাকলে কি চেঞ্জ হইতো? তুল্য সংখ্যা 2, শেষ, কাহিনী শেষ, সব একই। মানে তুল্য সংখ্যাটা চেঞ্জ হইতো, আর তো কিছু চেঞ্জ হইতো না, কাহিনী এটা। এখন আসো বইয়ের নিয়মে করি, যেটা সিকিউ আসলে আমরা কিভাবে করব। ফর সিকিউ আসলে আমরা কিভাবে করব? আচ্ছা, সিকিউ আসলে যেভাবে করব আমরা এইটা মানে তোমাদের একটা জিনিস খেয়াল করো, তোমরা এইখানে সিকিউ আসলে যেইভাবে করবা সেটা হচ্ছে কি, প্রথমে তোমরা মোল বের করবা। মোল বের করে তোমাদের লিমিটিং বিক্রয়কের অঙ্ক করা শিখাইছি না? লিমিটিং বিক্রয়কের অঙ্ক যেইভাবে করে সেইভাবে করে করতে হবে। দেখো বিক্রিয়া লিখতে হবে, মোল বের করতে হবে, তারপরে ওইভাবে করতে হবে। প্রথমে করবা কি, এদের মোল বের করবা, এটারও মোল বের করবা প্রতিবার। আচ্ছা লেখো HCl এর মোল। দেখো প্রথমে লিখবা এই পাশে HCl এর মোল, HCl এর মোল কমা N1 সমান N সমান SV, ভিটা যেখানে লিটার এককে। ওকে, এস এর মান কত? এস এর মান 0.5, ভি এর মান কত? 200 ml ভাগ হচ্ছে 1000, মানে ml কে 1000 দিয়ে ভাগ করলে লিটার, তাহলে এস ইন্টু ভি, তাহলে এত মোল। তার মানে আমরা কত পাচ্ছি বলো? আমরা কত পাচ্ছি? তার মানে এখানে কত আসে? 0.5 × 0.2, তার মানে 0.1 মোল পেয়েছো? 0.1 মোল। ওকে, আচ্ছা তোমাদের এইবার খেয়াল করো, তোমরা ধরো HCl এর মোলের মতো NaOH এর মোল বের করতে পারবা না? NaOH এর মোল বের করতে পারবা? NaOH এর মোলও বের করবা। N2 সমান SV, তুমি S1 V1 দিতে পারো, এটা S2 V2 দিতে পারো, সমস্যা নেই, দাও। ভিটা কিন্তু লিটার এককে অবশ্যই। এস এর মান 0.2, ভি এর মান হচ্ছে 300/1000, তাহলে 0.3, তাহলে 0.2 × 0.3 মানে 0.06 মোল। এখন দেখো একটা হচ্ছে 0.1 মোল, 0.06 মোল। এখন তোমাদের এর পরের স্টেপে প্রথমে মোল বের করে সেকেন্ড স্টেপে কাজ হচ্ছে বিক্রিয়া দেওয়া। HCl প্লাস NaOH এই দুটো বিক্রিয়া দিবা। সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে বিক্রিয়া দেওয়া। HCl আর NaOH বিক্রিয়া দিলে NaCl প্লাস H2O তৈরি করবে। তাহলে দেখো এরা তো 1:1 অনুপাতে বিক্রিয়া করে, তাহলে সেই ক্ষেত্রে যার মোলটা বেশি সেটা অবশিষ্ট থাকবে, আর যার মোল কম সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। বলো যার মোল কম সে কি লিমিটিং বিক্রিয়ক? কার মোল কম? এটার মোল। তার মানে এটা শেষ হয়ে যাবে আগে, এটা আগে শেষ হয়ে যাবে। লিমিটিং বিক্রিয়ক বের করার কিন্তু একটা শর্টকাট দিছিলাম, ওই শর্টকাটটাকেও কাজে লাগবো একটু পরে। এটা তো 1:1 রেশিও, তাহলে তো যার মোল বেশি সেটাই অবশিষ্ট থাকবে, যার মোল কম সে শেষ হয়ে যাবে, তাই বুঝছো? এরপরে তুমি দেখো, এরপরে তুমি লিখবা সে দেখো যেইটা আগে শেষ হয়ে যাবে তাকে নিয়ে তুমি কাজ করবা, এইটা বাম পাশে লিখবা। NaOH আগে শেষ হবে, তাই NaOH লিমিটিং বিক্রিয়ক, তাকে বাম পাশে লিখবা। তুমি লিখবা এর 1 মোল, এর কত মোলের সাথে বিক্রিয়া করে বলো তো? 1 মোলের সাথে বিক্রিয়া করে না, এরা এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এই কথাটাই লিখবা।
এই কথাটাই তুমি লিখবা যে 1 মোল NaOH ইকুইভ্যালেন্ট দেওয়া যায়, এই যে ইকুইভ্যালেন্ট চিহ্ন দেওয়া যায়, দরকার নাই ইকুইভ্যালেন্ট চিহ্ন না দিয়ে তুমি একবারে বাংলা কথাই লিখতে পারো। বিক্রিয়া করে 1 মোল OH মাইনাসের সাথে, বাংলা কথাতেই লিখে দিলাম। তাহলে 0.06 মোল 0.06 মোল NaOH বিক্রিয়া করবে কার সাথে বলো তো? 0.06 মোল শব্দ না, 0.06 মোল NaOH এর সাথে, সরি এটা HCl হবে। NaOH বিক্রিয়া করে HCl এর সাথে, HCl এর সাথে বিক্রিয়া করবে, তাই না? HCl হবে। দেখো 1 মোল NaOH 1 মোল HCl এর সাথে বিক্রিয়া করে, তাহলে 0.06 মোল তো NaOH দেওয়া ছিল, সেইটা 0.06 মোল HCl এর সাথে বিক্রিয়া করবে। তাহলে কি HCl কি আরো বাকি থাকবে না? কারণ HCl তো ছিল কতটুকু? 0.1 মোলার, 0.1 মোল, তাহলে সেইটা আরো বাকি থাকবে। তাহলে অবশিষ্ট, তাহলে বলো তো অবশিষ্ট HCl কত মোল আছে? অবশিষ্ট HCl সমান যে 0.1 মাইনাস 0.06 মোল, মানে কত মোল? 0.04 মোল অবশিষ্ট আছে। হ্যাঁ, -0.1 মাইনাস 0.06 মানে 0.04 মোল অবশিষ্ট আছে HCl। HCl যে পরে 0.06 মোল অবশিষ্ট আছে, তাহলে বলো তো এখান থেকে তুমি ঘনমাত্রা বের করতে পারবা কি পারবা না? তাহলে অবশিষ্ট HCl এর যে ঘনমাত্রা কি হবে? ঘনমাত্রা মানে হচ্ছে মোল পার লিটার, মানে এইটা দ্রবণটা কি প্রকৃতির? দ্রবণটা হচ্ছে অম্লীয়, তাহলে ঘনমাত্রা কি হবে? 0.04 কে তুমি টোটাল আয়তন দ্বারা ভাগ করবা, মোল পার লিটার মানে মোলারিটি, মোল পার লিটার। তাহলে HCl এর যে ঘনমাত্রা এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া যায়, HCl এর ঘনমাত্রা সমান 0.04 ভাগ আয়তন। আয়তন কত? 200 যোগ 300, 200 যোগ 300 মানে কি 500 ml। কিন্তু ml এ রাখলে হবে নাকি? মানে আয়তনটা লিটারে কনভার্ট করতে হবে, আয়তনটা লিটারে কনভার্ট করতে হবে, কারণ 200 ml আর 300 ml মিলে 500 ml, 200 প্লাস 300। তাহলে মোট আয়তনটা এই পাশে, মোট আয়তনটা বরং এই পাশে তুমি লিখেই ফেলতে পারো যে এখানে মোট আয়তন কত। মোট V সমান 200 প্লাস 300 কত? মোট আয়তন, থামো, মোট আয়তন V সমান 200 প্লাস 300 হচ্ছে ml, মানে 500 ml, 500 ml মানে 0.5 লিটার। তাহলে 0.5 লিটার দিয়ে তুমি ভাগ দিবা, কি দিয়ে ভাগ দিবা বলো? কি দিয়ে ভাগ দিবা? এই যে 0.04 কে 0.5 লিটার দিয়ে তুমি ভাগ দিবা, তাহলে কত আসে? ভাগ 0.5, তাহলে আসে 0.08। পারবা কি পারবা না বলো? পারবা কি পারবা না? এই ধরনের অঙ্ক পারবা? সিস্টেমটা বুঝছো? সিস্টেম বুঝছো কিভাবে করে সিকিউএ করবা? বুঝছো? প্রথমে মোল বের করবা, মোল বের করছো, মোল বের করার পরে যেটা লিমিটিং বিক্রিয়ক তাকে বাম পাশে রেখে 1 মোল বিক্রিয়া করে এতর সাথে, অতএব এত মোল বিক্রিয়া করবে এতর সাথে, তাহলে অবশিষ্ট কত মোল আছে? মোল থেকে মোলারিটি বের করবা। ক্লিয়ার কি ক্লিয়ার না? এটা কি অ্যাসিডিক নাকি ক্ষারীয়? অ্যান্সার হচ্ছে অ্যাসিডিক। কেন? কারণ HCl বাকি আছে তাই, HCl কি অ্যাসিড, তাই এটা হচ্ছে অ্যাসিডিক। পারবা সবাই? ক্লিয়ার? বলো বলো, বুঝছো কিনা? যদি পারো তাহলে আমরা আরো একটার দিকে যেতে পারি। দেখো, ধরো তোমার কাছে দেওয়া আছে 200 ml ডেসিমোলার H2SO4, তোমাকে আমি বললাম 100 ml, এখানে লিখি 300 ml সেমিমোলার NaOH। দেখি পারবা কি না? পারবা? এই ধরনের কোশ্চেন আসলে এখন দেখো, ভালো করে শুনো কিভাবে করে পারবা। আমি আচ্ছা, শর্টকাট নিয়ম তো সবাই পারবা। মনে করো SBE মানে শর্টকাট তো 1 সেকেন্ডেই শেষ। শর্টকাটের আবার টাইম লাগে নাকি? শর্টকাটে কি টাইম লাগবে নাকি?
কিছুক্ষণের মধ্যেই শেষ। শর্টকাটটা কিন্তু এইচ প্লাসের ঘনমাত্রা, শর্টকাটটা বলবো আমরা। আচ্ছা শর্টকাটটা করে দেই আগে, না শর্টকাটটা আগে করে দেই। শর্টকাটে ডুসুম শর্টকাট, শর্টকাট হচ্ছে এইচ প্লাসের ঘনমাত্রা হচ্ছে এসবিই অফ অ্যাসিড মাইনাস এসবিই অফ ক্ষার। দেখো এস মানে সেমিমোলার, ডেসিমোলার মানে 0.1 আর 200 ml ইন্টু তুল্য সংখ্যা হচ্ছে 2 মাইনাস এস মানে সেমিমোলার মানে 0.5 ইন্টু 300 ml ইন্টু হচ্ছে 1 বাই 200 প্লাস 300 বাই 200 প্লাস 300। এই বুঝছো? ক্লিয়ার? বলো। এই ক্ষেত্রে দেখো একটা কিন্তু প্রবলেমে পড়বা, 0.1 ইন্টু 200 ইন্টু 2 মাইনাস 0.3 ইন্টু 300 বাই মনে করো 500। এর মান কত আসছে? মান আসছে মাইনাস 0.22। মাইনাস দিয়ে কি রিপ্রেজেন্ট করবে? মাইনাস দিয়ে কি রিপ্রেজেন্ট করবে? মাইনাস আবার ঘনমাত্রা হয় নাকি? মাইনাস ঘনমাত্রা কোনোদিন হয় না। এই মাইনাস মানে হচ্ছে অতএব দ্রবণটি হচ্ছে ক্ষারীয়, দ্রবণটা কি ক্ষারীয়। এবং মাইনাস মান মানে ওই পাশের মানটা বেশি। ওই পাশটা কে ছিল? কতটুক বেশি? ওই পাশটা এইটুক। ওই পাশটা কে ছিল? ক্ষার ছিল, মানে ওইচ ছিল। তার মানে ওইচ মাইনাসের ঘনমাত্রা অ্যাকচুয়ালি এটা 0.22 মোলার যে আছে এটা হচ্ছে ওইচ মাইনাসের ঘনমাত্রা। কথা কি বুঝলা? কথা কি বুঝছো? মানে মাইনাস বেশি মানে কি, এই পাশেরটা বেশি থাকা মানে কি ওইচ মাইনাসের পরিমাণটা বেশি। তার মানে এটা আসলে এইচ প্লাসের পরিমাণ নয়, এটা আসলে ওইচ মাইনাসের পরিমাণ। তার মানে এইটার পিএইচ বের করা যাবে না। প্রথমে পিওএইচ ইকুয়াল মাইনাস লগ অফ এটা দিতে হবে, এটা দিতে হবে। তারপরে এখান থেকে পিএইচ দিতে হবে, যে মাইনাস লগ 10 বেস 0.22 দিলে আসছে 0.6575 বা 76 দিয়ে দিই যদি এটা, সেখান থেকে পিএইচ সমান আসবে 14 মাইনাস 0.6576 13.34। এইটা ঠিক আছে? বুঝছো? পয়েন্ট 1 ইন্টু 200 ইন্টু 2 0.5 ইন্টু 300 বাই হচ্ছে 500 0.22 0.022 না তো 0.22 না। আচ্ছা দেখো এটা কি বুঝছো? এই সবাই ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার হইছো? এই যে শর্টকাটটা ক্লিয়ার? এইবার আসো আমাদের সিকিউএ, আমাদের একাডেমিকে যদি সিকিউএ অ্যান্সার করো তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবা? অ্যান্সার কিভাবে করবা? প্রথমে বলবা সালফিউরিক অ্যাসিডের মোল, সালফিউরিক অ্যাসিডের মোল কতটুকু? N1 সমান S1 V1 দিয়ে দাও। S1 মানে ডেসিমোলার 0.1, 200 ml মানে 0.2 লিটার, একবারেও দিতে পারি বা 200 বাই 1000 এইভাবে করেও দিতে পারি। তাহলে এত মোল, তাহলে 0.1 ইন্টু 0.2 মানে 0.02 মোল। এটা হচ্ছে 0.02 মোল H2SO4। সেইমভাবে তুমি যদি বলো NaOH এর মোল, দেখো একই নিয়মে করবা তাহলে আজীবন মনে থাকবে, তাই না? একই নিয়মে করো, একই নিয়মে করলে আজীবন মনে থাকবে। সেমিমোলার মানে 0.5 মোলার ইন্টু 300 বাই 1000 মানে 0.3, তার মানে আসতেছে কি 0.15 মোল। তার মানে 0.5 ইন্টু 0.3 মানে 0.15 মোল। এখন দেখো এইবার এই দুইটার তুমি মোল পেয়ে গেছো, এইবার তুমি এই দুইটা বিক্রিয়া লেখো। সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে তোমার তৈরি করতেছে সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে পানি, এটাই তো তৈরি করে। তাহলে এর দেখো এখানে আছে, এইখানে যে আছে Na2 আছে, তার মানে এখানে 2 দেওয়া লাগবে, তাহলে Na দুইটা মিলে গেল। এখন দেখো H আছে 2 2 4টা, কিন্তু এখানে আছে 2টা, তার মানে এখানে 2 দেওয়া লাগবে, তাহলে তোমার পানিও মিলে গেল। এইবার দেখো দেখি, এইবার কিন্তু কে লিমিটিং বিক্রিয়া, এটা কিন্তু বের করাটা একটু কঠিন। মানে কঠিন কেন? কারণ এইটার 1 মোল এটা 2 মোলের সাথে বিক্রিয়া করে। এটার আমি একটা নিয়ম শিখাইছিলাম, মনে আছে তোমাদের?
লিমিটিং বিক্রিয়ক কিভাবে করে শর্টকাটে বের করতে হয় এটার একটা নিয়ম শিখাইছিলাম। নিয়মটা লিমিটিং বিক্রিয়কের ক্লাসের মধ্যেও আছে, শর্টকাট নিয়মটা। এইটা তুমি রাফে একবার করে ফেলবা, এই দুটার মধ্যে কে লিমিটিং বিক্রিয়ক কেমনে বের করবা। এই যে সালফ্রিক অ্যাসিড যে আছে, দেখো ভালো করে দেখো, এই যে সালফ্রিক অ্যাসিড যে আছে এর মোলকে এর আগের সহগ দিয়ে ভাগ দিবা, মানে 0.02 কে এর সহগ কত আছে 1 দিয়ে ভাগ দিলে 0.02 আসে। আর এইখানে আছে কত NaOH, NaOH এর আগে কত দেওয়া আছে, NaOH এর আগে দেওয়া আছে 2, NaOH এর মোলকে এর সহগ দিয়ে ভাগ দিবা। কথা কি বুঝো নাই? মানে ব্যাপারটা বুঝছো কি, যার মানটা ছোট হবে সেই লিমিটিং বিক্রিয়ক। মানে H2SO4 এর কথা চিন্তা করো, H2SO4 এর মোল বাই সহগ। দেখো এটা কিন্তু রাফ, কিভাবে লিখবো রাফটা, রাফে করবা এটা রাফে। যারা লিমিটিং বিক্রিয়কের ক্লাসটা করছো তাদের জন্য জিনিসটা ইজি বুঝাটা। রাফটা হচ্ছে মোল সংখ্যা ইনটু মোল সংখ্যা অফ সালফিউরিক অ্যাসিড বাই 1। কেন? সালফিউরিক অ্যাসিডের আগে সহগ আছে 1, সালফিউরিক অ্যাসিডের মোল কত 0.02, আর মোল সংখ্যা অফ NaOH বাই হচ্ছে 2। দেখো এই যে এর আগে 2 আছে, তাই দেখো 0.15 বাই 2 আসে 0.075। বলো তো কোনটা ছোট? দেখো 0.02 ছোট নাকি 0.07 ছোট, মানে কোনটা ছোট? সালফিউরিক অ্যাসিড ছোট। মানে কেন? 0.02 আর এটা 0 পরে 7, তার মানে এটা বড়। যেটা ছোট সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, তার মানে সালফিউরিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক। এটা রাফে বের করবা, এটা রাফে বের করবা, কিন্তু এটা রাফে যে মোল বাই তার সহগ, মোল বাই তার সহগ, যার মান ছোট সেটা লিমিটিং বিক্রিয়ক। এইটা রাফে বের করে ফেললা। রাফে বের করার পিছনে কারণ, কাকে বামে লিখবা কাকে ডানে লিখবা, লিমিটিং বিক্রিয়ককে বামে লিখতে হবে। তাহলে এবার কি লিখবো দেখো, দেখো এবার ভালো করে খেয়াল করো। এর 1 মোল এর কয় মোলের সাথে বিক্রিয়া করে? 2 মোল। আমি 2 মোল NaOH 1 মোল H2SO4 এর সাথে বিক্রিয়া করে এটা লিখবো, নাকি 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল NaOH এর সাথে বিক্রিয়া করে এটা লিখবো? আমার হচ্ছে যেটা লিমিটিং বিক্রিয়ক, এই যে H2SO4 এর মানটা কম, এই লিমিটিং বিক্রিয়ক, এটাকে বামে লিখতে হবে। তাহলে আমরা লিখবো 1 মোল H2SO4 বিক্রিয়া করে 2 মোল NaOH এর সাথে। কথা কি বোঝা গেল? কথা বোঝা গেছে? আমাদের কয় মোল আছে H2SO4, কয় মোল আছে 0.02 মোল। H2SO4 বিক্রিয়া কতটুকুর সাথে করবে? 2 × 0.02 মোল, মানে 0.04 মোল NaOH এর সাথে। তাহলে বলো তো NaOH কি আরো বাকি আছে না? আছে তো, কারণ ওইটা তো আছে কতটুকু, এটা তো আছে তোমার 0.15 মোল আছে। তার মানে অবশিষ্ট NaOH কত হবে? অবশিষ্ট NaOH এর মোল, অবশিষ্ট NaOH এর মোল হচ্ছে তোমার 0.15 ছিল, সেইখান থেকে বিক্রিয়া করছে 0.04 মোল, এতটুকু বিক্রিয়া করছে, আর বাকি আছে তার মানে 0.11 মোল বাকি আছে। তাহলে যেহেতু 0.11 মোল বাকি আছে, তাহলে NaOH এর ঘনমাত্রাটা কি হবে? আগের মতোই আবার কি মোলারিটিতে বের করতে হবে। তুমি যদি আয়তনের কথা চিন্তা করো, আয়তন এখানে টোটাল আয়তন কত? মোট আয়তনটা নিচেও বের করতে পারো, বা এখানে অঙ্ক করার সময়ও বের করতে পারো, কোনো সমস্যা নাই। অঙ্ক করার সময়ও বের করতে পারো যে এখানে আছে 0.11 মোল ভাগ হচ্ছে আয়তন হচ্ছে কত 200 আর 300 মিলে 500, 200 + 300, এটা তো ml, কিন্তু আমার লাগবে মোল পার লিটার, লিটারে হইলে 10⁻³ এইভাবে করেও মোলারিটি দিতে পারো। তার মানে 0.11 বাই 0.5 মানে 0.22 মোলার। এই যে দেখো 0.22 মোলার আসছে। সবাই কি বুঝেছো? পারবা? বলো সবাই কি বুঝেছো? পারবা সবাই? এই যে 0.22 ওখানেও আসছে এখানেও আসছে, NaOH এর ঘনমাত্রা। দ্রবণটা কি? দ্রবণটা কি ক্ষারীয়, যেহেতু NaOH বাকি আছে তাই দ্রবণটা হচ্ছে ক্ষারীয়। তাহলে NaOH এর pOH বের করে তুমি pH বের করতে পারবা। এই দুইটা টাইপেরই আসলে অঙ্ক কিন্তু এই দুই টাইপের, হয় এই টাইপ না হলে এই টাইপ, এই দুইটা টাইপের বাইরে আসলে অঙ্ক নাই। তোমাকে আমি যদি এখন তোমাকে বলি যে ধরো
এইখানে আছে সালফ্রিক অ্যাসিড, কিন্তু দেওয়া আছে কত 4.9%। ডিফারেন্সটা কি এখানে? ডিফারেন্সটা কি হবে? ডিফারেন্সটা হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে এইটা, আর কিছু না, যে সালফ্রিক অ্যাসিডের এখানে তুমি এস বের করো, যদি এস বের করার সিস্টেম, যে এ পাত্রে সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা বের করে তারপরে অঙ্কটা করতে হবে, আর বাকিটা সেম। আসো আমরা সিকিউ এর নিয়মে করি, সিকিউ এর নিয়মে করে ফেলি। সিকিউ এর নিয়মে আমরা পিএইচ বের করে ফেলবো, পিএইচ বের করে ফেলবো। দেখো খেয়াল করো, খুব ইন্টারেস্টিং অঙ্কটা। আমরা প্রথমত 4.9% 50 ml সালফ্রিক অ্যাসিড দ্রবণ, 100 ml ডেসিমোলার NaOH দ্রবণ, এই দুইটার মিশ্রিত দ্রবণে পিএইচ দ্রবণের মাধ্যমে, পিএইচ গণনার মাধ্যমে বিশ্লেষণ করো। আচ্ছা, প্রথম কথা, প্রথমে আমরা কি বের করব? মোল বের করব। মোল বের করার জন্য এখানে কি আছে? এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আগে ঘনমাত্রা বের করি। আচ্ছা, করে ফেলি। দেখো সালফ্রিক অ্যাসিড তো আছে, তাই না? সালফ্রিক অ্যাসিডের পার্সেন্টেজ দেওয়া থাকা মানে, কিছু দেওয়া না থাকা মানে W/V, মানে আমাদের এইটা বোঝায় যে 100 ml দ্রবণে 4.9 গ্রাম H2SO4 বিদ্যমান, H2SO4 বিদ্যমান। এটা আগে বুঝবো আমরা। আমার তো 1 লিটারে লাগবে, তার মানে 1000 ml দ্রবণে তার 4.9 ইন্টু 10, কারণ এর 10 গুণ, তাহলে এটারও 10 গুণ হবে, এর 10 গুণ গ্রাম সালফ্রিক অ্যাসিড বিদ্যমান থাকবে, বুঝছো? তার মানে 49 গ্রাম সালফ্রিক অ্যাসিড থাকবে। 49 গ্রাম 1 লিটারে কত গ্রাম থাকে সেটা তো মোলারিটি না, আমাকে লাগবে মোলারিটি। 1 গ্রামে কত মোল থাকে সেটা মোলারিটি। তাহলে আণবিক ভর দ্বারা ভাগ দিলেই তো মোলারিটি, আণবিক ভর দ্বারা ভাগ দিলে তুমি মোল পাবা। তাহলে 1 লিটারে কত মোল মানে মোলারিটি। তাহলে এর আণবিক ভর হচ্ছে কি 98, দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে মোলে পেয়ে গেলা। তাহলে হাফ মানে তো 0.5, তাহলে 0.5 মোল। তাহলে দেখো সালফ্রিক অ্যাসিডের তুমি কিন্তু 1 লিটারে কত মোল থাকে সেটা কিন্তু তুমি পেয়ে গেছো। 1 লিটারে কত মোল থাকে? 1 লিটারে থাকে, এটা হচ্ছে 0.5 মোল পার লিটার। কিন্তু তার মানে এখানে সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা এটা কিন্তু এত মোল পার লিটার, প্রতি লিটারে, কারণ 1000 ml এর মধ্যে এত মোল থাকে। আচ্ছা ঠিক আছে, দেখো ভালো করে খেয়াল করো। আমরা এটা আরেক নিয়মে করতে পারতাম, একবারে 50 ml এ কত মোল থাকে এটা একবারে বের করতে পারতাম, দরকার নেই, প্রত্যেকটা অঙ্ক এক নিয়মে করো। তাহলে এখান থেকে তুমি সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা পেয়ে গেলা, সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা পেয়ে গেলা 0.5 মোলার, ঠিক আছে? এইবার তোমার আগের নিয়মটা শুরু, তোমার যেই নিয়মটা ছিল সেই নিয়মটা তোমার শুরু, যেই নিয়মে তুমি করা শুরু করছিলা, যেই নিয়মে করা শুরু করছো সেই নিয়মটা শুরু। সেটা নিয়ম কি ছিল? এইটা, সেই নিয়ম ছিল এইরকম নিয়ম, হয়ে গেল এইরকম নিয়ম ছিল, এরকম নিয়ম ছিল যে প্রথমে এর মোল, তারপরে ওর মোল, তারপরে বিক্রিয়া, তারপরে লিমিটিভ বিক্রিয়ক বের করে করা, সেম অঙ্ক করে ফেলবো এবার। দেখো তাহলে এবার আমরা প্রথমে কার মোল বের করব? সালফ্রিক অ্যাসিডের মোল। দেখো এইবার আমরা প্রথমে সালফ্রিক অ্যাসিডের মোল বের করব। সুম H2SO4 এর মোল, কমা N1 সমান S ইন্টু S1 V1, এই পাশে লিখি N1 সমান S1 V1। S1 কত? S1 এর মান 0.5 মোলার। V1 কত? V1 মানে 50 ml বাই 1000, 1000 হচ্ছে লিটারে কনভার্ট করতে হবে, তাই তাহলে এত হচ্ছে মোল। তাহলে 0.5 ইন্টু 0.05, তার মানে আসে 0.025 মোল, এটা আসে সালফ্রিক অ্যাসিডের মোল এটা। ওকে, আচ্ছা অনুরূপভাবে এটা কি আছে? NaOH, NaOH এর মোল কত পাওয়া যাবে? N2 সমান S2V2 করে দাও, S2V2 সমান, S2V2 করলে কত পাবা? S মানে হচ্ছে ডেসিমোলার, মানে 0.1, V মানে হচ্ছে 100 ml, তাহলে 100/1000 মোল। তাহলে 0.1 ইন্টু 0.1 মানে 0.01 মোল। এখন দেখো কোনটা ছোট, কোনটা ছোট? 0.01 ছোট নাকি তুমি তো এখনই বের করবা না, আগে তো তোমাকে লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য আগে বিক্রিয়া লাগবে, আগে বিক্রিয়া করো। লিমিটিং বিক্রিয়ক বের করবো কিন্তু আগে
লিমিটিং বিক্রিয়ক বের করে তারপরে কোনটা ডানে কোনটা বামে এটা আমরা বের করব। আগে বিক্রিয়া লিখি, সালফ্রিক অ্যাসিড প্লাস NaOH বিক্রিয়া করলে Na2SO4 প্লাস H2, তাহলে এটা 2 যদি থাকে, Na থাকে 2টা, এখানে হবে 2। এখন খেয়াল করো কিভাবে বের করবা, সিস্টেমটা কি হবে খেয়াল করো। প্রথমে লিমিটিং বিক্রিয়ক কেমনে জানি বের করে, তুমি রাফে বের করবা যে এই যে এখানে তো 2 আছে, এখানে তো 1 আছে, এর মোল বাই 1, তাহলে তো এইটাই, আর এর মোল বাই 2, NaOH এর আগে যেহেতু 2 আছে, এর মোল বাই 2, এর মোল বাই 2 করলে 0.05 আসে, 0.005 আসবে, মানে এর চেয়েও কম আসবে। এর মোলকে তুমি যদি ওর শক দিয়ে ভাগ করো আরও কম আসবে, তার মানে এটাই লিমিটিং বিক্রিয়ক, NaOH-টাই লিমিটিং বিক্রিয়ক। কথা কি বুঝলা? এখানে NaOH-টাই লিমিটিং বিক্রিয়ক, যেহেতু NaOH লিমিটিং বিক্রিয়ক তার মানে আমরা NaOH-কে লিখবো বাম পাশে। কিভাবে বাম পাশে লিখবো, এইটার 2 মোল, দেখো এইটার 2 মোল এখানে লিখলাম, এটার হচ্ছে 1 মোল, এইটার 2 মোল বিক্রিয়া করে এটার 1 মোলের সাথে, এইভাবে করে লিখবো, এটার 2 মোল NaOH বিক্রিয়া করে, ওই যে আমি কিন্তু ইচ্ছা করলে 3টা টান দিয়ে ইকুইভ্যালেন্ট চিহ্ন দিতে পারি, একই কথা, সমতুল সমতুল চিহ্ন দিতে পারি। 2 মোল NaOH বিক্রিয়া করে 1 মোল কিসের সাথে, 1 মোল সালফ্রিক অ্যাসিডের সাথে। তাহলে অতএব 1 মোল NaOH বিক্রিয়া করবে কার সাথে, হাফ মোল H2SO4 এর সাথে। তার মানে আমাদের লাগবে কি, লাগবে কত মোল, আমাদের NaOH আছে কত মোল, NaOH আছে 0.01 মোল, তাহলে 0.01 মোল NaOH বিক্রিয়া করবে 0.01/2 মোল সালফ্রিক অ্যাসিডের সাথে, তাহলে 0.005 মোল। তাহলে সালফ্রিক অ্যাসিড ব্যবহার হচ্ছে 0.005 মোল। তাহলে সালফ্রিক অ্যাসিড আর বাকি কতটুকু আছে, সালফ্রিক অ্যাসিড আগে কতটুকু ছিল, 0.0, দেখো 0.025 মোল ছিল, এটা থেকে এত মোল বিক্রিয়া করছে, তাহলে অবশিষ্ট সালফ্রিক অ্যাসিডের মোল সমান 0.025 মাইনাস 0.005 এত মোল, তাহলে কত আসে, 2টা 0.5 তো 0.02 আসে, 0.02 মোল, তাই না? দেখো তো বুঝছো কিনা, 0.02 মোলের সাথে, তাহলে 0.02 মোল অবশিষ্ট থাকতেছে। তাহলে বলো তো সালফ্রিক অ্যাসিডের, তাহলে এখানে ঘনমাত্রা যদি আমরা বের করি, এখানে আমরা যদি বলি তাহলে সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা কত, তাহলে কিভাবে পাবো সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা, ঘনমাত্রাকে বের করি, সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা কত পাবো, 0.02 বাই কি এর আয়তন, টোটাল আয়তন, টোটাল আয়তন কত, টোটাল আয়তন 50 আর 100 মানে কি 150, হ্যাঁ 50 আর 100 মানে হচ্ছে 150, 150তে ml, তাহলে লিটারে কনভার্ট করলে ইন্টু 10⁻³ তাহলে এত মোলার হবে। দেখো তাহলে 0.02 ভাগ 0.15 আসে 0.1333 মোলার। এটা হচ্ছে সালফ্রিক অ্যাসিডের যেটা অবশিষ্ট ঘনমাত্রা। এটা থেকে পিএইচ কেমনে বের করবা, পিএইচ বের করার সিস্টেম কি, পিএইচ বের করার সিস্টেম মাইনাস লগ অফ H+। বলো তো H+ এর ঘনমাত্রা কত, যেহেতু সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা এটা, তাহলে H+ এর ঘনমাত্রা এর দ্বিগুণ, কারণ এর তুল্য সংখ্যা যে এই যে H2SO4 এ কয়টা H+ আছে, 2টা, তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে। এই পিএইচ এর অঙ্ক করছো না, 2 × 0.133 এটা দিতে হবে, তাহলে মাইনাস লগ অফ 2 × 0.1333 এটা যদি দিয়ে দাও তাহলে আসছে 0.754, এইটা পিএইচ এর মান যদি 0.754 যদি আসে, তাহলে তোমরা আমাকে বলো, তোমরা আমাকে এই কথা বলো যে পিএইচ এর মান যদি 7-এর চেয়ে কম আসে এটা অ্যাসিডিক নাকি ক্ষারীয়, যেহেতু পিএইচ, এটা আমরা লাস্টে লিখি, পিএইচ বের করে তোমাকে অম্লীয় নাকি ক্ষারীয় বের করতে বলছে, পিএইচ এর মান 7-এর চেয়ে কম আসলে অম্লীয় না ক্ষারীয়, কি বলো, যেহেতু পিএইচ << 7 তাহলে দ্রবণটা কি বলতো,
দ্রবণটি অম্লীয়। আরে অম্লই তো বাকি আছে, তাই তো অম্লীয়। সেইটা আমরা এইভাবে করে বের করতে পারি। বুঝতে পেরেছ? নিয়মটা বুঝছো? আমার মনে হয় আমি যেই কয়টা অঙ্ক করাই দিলাম, এই অঙ্কগুলা পারলে আর কোনো অঙ্ক তোমার দেখারও দরকার নেই, সবই পারবা। এখন সব কিছু পারবা, একবারে ধুমধাম করে পারবা। বুঝছো? দেখি পারো কিনা, দেখি বলো তো। কি করবা? 10% দেওয়া আছে, মোলারিটি বের করবা। পারবা না? মোলারিটি বের করবা। মোলারিটি বের করে এস ইন্টু ভি করে মোল বের করবা। আর এটাতে তো ডাব্লিউ বাই এমই আছে রে, ডাব্লিউ বাই এম করলেই মোল পাওয়া যাবে। আসো তো এটাও করি 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 বলো। একটু সংক্ষিপ্তভাবে করি, পুরাটা লিখে না দিই আর, ঠিক আছে? একটু সংক্ষিপ্তভাবে করি, কিন্তু সিকিউএ যেভাবে করে করবো সেই নিয়মটাতে করি। দেখো, এই 10% NaOH আমরা তো ইচ্ছা করলে 10x/m দিয়ে করতেই পারি, যেহেতু সৃজনশীল তাই আমরা বড় করে করতেছিলাম, তাই না? তাহলে এর ঘনমাত্রা আগে বের করে ফেলবা। এর ঘনমাত্রাটা হবে কত? 10 × 10/98 মোলার হবে। আমি সংক্ষিপ্তভাবে করতেছি, মানে আগের মতো আর লিখে দিলাম না যে 100 ml আছে 10 গ্রাম, একে কত, 1000-এ কত, তাকে আবার আণবিক ভর দ্বারা ভাগ দিলাম, একবারই করে দিলাম। তাহলে 100/98 মানে আসছে 1.02 মোলার। আচ্ছা, তাহলে এখন সরি 10% তো NaOH, আমি আবার H2SO4, 10% H2SO4, ওকে 10% আছে H2SO4। এখন দেখো ওই পাশে আছে, আবার ওই পাশে আছে কি 0.5 গ্রাম। আচ্ছা থাকুক। এইবার আমরা যদি বলি যে H2SO4 এর মোল, বলো H2SO4 এর মোল কতটুকু আছে? আমি সংক্ষিপ্তভাবে করে লিখতেছি, তোমরা লিখবা আগের নিয়মে, এই নিয়মে সৃজনশীলে আসলে এই নিয়মে লিখবা। এই যে 100 ml আছে এত গ্রাম, একে কত, 1000 কত, এইভাবে করে মোলারিটি বের করবা। এতর মোল বের করবা, এস ইন্টু ভি করে এরকম, এটা করে এরকম, সেম এইভাবে বের করবা। একটু সংক্ষিপ্ত নিয়মে এখানে লিখতেছি। মোল অফ সালফিউরিক অ্যাসিড মানে কি? এস ইন্টু ভি। তাহলে এস এর মান 1.02, ভি এর মান হচ্ছে 60/1000, 60/1000 মানে 0.06, তাহলে এত হবে মোল। তার মানে 1.02 ইন্টু 0.06, ঠিক আছে? তোমার আসে কত? 0.0612, 0.0612, এটা হচ্ছে মোল, এত হচ্ছে মোল। অনুরূপভাবে NaOH এর মোল কত? এই দুইটা মোল তাকে বের করে ফেলবা, আগের মতোই আমাদের নিয়ম, এস ইন্টু ভি। ভিটাতে এটা কেন দিলাম? ভি মানে যে 60 ml, 60-কে 1000 দিয়ে যদি ভাগ করো, তাহলে একটা শূন্য কাটা, তাহলে 0.06 আসে, এই জন্য 1.02 × 0.06, বুঝছো? আচ্ছা, বি পাত্রে আছে NaOH, এটা 5 গ্রাম দেওয়া আছে, এটা মানে W/m, N = W/m, ডাব্লুর মান হচ্ছে 0.5 গ্রাম, বাই এম মানে 40, তাহলে এত মোল। তাহলে 0.5/40, 0.5/40, তাহলে আসে 0.0125 মোল। দেখো নিয়মগুলো দেখো, প্রথমে ওই যে এর মোলারিটি দেওয়া ছিল না, তাই মোলারিটি বের করে করছি, এরপরে মোল বের করছি, N = SV, N = SV, দুইটারই মোল বের করছি। এখানেও কিন্তু দুইটারই মোলই বের করছি, সেম সিস্টেম সেমই করছি, কিন্তু লিখতেছি না আগের মতো করে, লিখতেছি না, যেহেতু দুইটা অঙ্ক করে ফেলছি এই জন্য লিখতেছি না আগের মতো, বুঝছো? এখন দেখো তাহলে তুমি কি করবা? এখন কথা হলো যে এর পরের সিস্টেম হচ্ছে বিক্রিয়া লেখা, তারপরের সিস্টেম এইভাবে করে লেখা, লিমিটিং বিক্রিয়া বের করে এইভাবে করে লেখা। বিক্রিয়া লেখো, H2SO4 NaOH Na2SO4 H2O, তাই না? এখানে 2, এখানে 2। এখন কোনটাকে আগে লিখবো, কোনটা পরে লিখবো? H2SO4 এর আগে তো 1 আছে, তার মানে এটাকে 1 দিয়ে ভাগ করলে এটাই থাকবে, ওইটার আগে 2 আছে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে আরও ছোট হবে, অলরেডি এটা বড় আছে, তার মানে এটা বড়, এটা ছোট, তার মানে লিমিটিং বিক্রিয়া হচ্ছে NaOH, তাহলে NaOH নিয়ে কাজ করতে হবে। বলো লিমিটিং বিক্রিয়া এভাবে করে বের করা দেখছো, বুঝছো কি? লিমিটিং বিক্রিয়া কোনটা হয়? মোল সংখ্যা বাই তার সহগ, এইটাকে তার সহগ মানে 1 দিয়ে ভাগ করলে এইটাই থাকবে, এইটাকে ওর সহগ দিয়ে ভাগ করো, ওই যে NaOH এর সহগ আছে 2, 2 দিয়ে যদি ভাগ করো এটা আরও ছোট হয়ে যাবে, এতে তো অলরেডি ছোট আছে, আরও যদি ছোট হয় তাহলে তো কমই হলো, যে যার মান কম সেটা লিমিটিং বিক্রিয়ক, যেটা লিমিটিং বিক্রিয়ক সেটাকে বামে রাখবো, এইটা আমাদের যেটা লিমিটিং বিক্রিয়ক সেটাকে বামে রাখবো, মানে আমি লিখবো 2 মোল NaOH বিক্রিয়া করে
1 মোল H2SO4 এর সাথে। এটা কিন্তু বিক্রিয়া করে না লিখে এইভাবে করেও ইকুইভ্যালেন্টও লেখা যায়। অতএব 1 মোল বিক্রিয়া করবে কতর সাথে? 1 মোল NaOH বিক্রিয়া করবে কতগুলোর সাথে? হাফ মোলের সাথে। তাহলে NaOH আছে কত মোল? NaOH আছে 0.0125 মোল NaOH আছে। এটা ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 0.0125/2 এত মোল সালফিউরিক অ্যাসিড। 0.0125/2 মানে 6.25 ইন্টু 10⁻³ মোল সালফিউরিক অ্যাসিড। বুঝছো? এত মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। এখন সালফিউরিক অ্যাসিড আগে আসলে ছিল কতটুকু? এতটুকু ছিল। তাহলে এইটা থেকে ওই পরিমাণ সালফিউরিক অ্যাসিড বাদ দিলে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড পাওয়া যাবে। অবশিষ্ট H2SO4 এর মোল 0.0612 মাইনাস 6.25 ইন্টু 10⁻³ এত মোল সালফিউরিক অ্যাসিড আসলে অবশিষ্ট আছে। 0.0612 মাইনাস অ্যান্সার, তাহলে অবশিষ্ট আছে 0.05495 মোল সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে। এত মোল যদি সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে টিসুম, তাহলে এর ঘনমাত্রা কত? পিএইচ কত হবে? ঘনমাত্রা কত? সালফিউরিক অ্যাসিডের তাহলে ঘনমাত্রা কত হবে? এর টোটাল আয়তন দ্বারা ভাগ করতে হবে। 0.0612 মাইনাস হ্যাঁ ঠিক আছে, এটা ভাগ হবে 0.05495 বাই টোটাল আয়তন। টোটাল আয়তন কত আছে? 60 আর 200 মিলে 260। 260 তো এমএল থেকে লিটারে আসলে 0.260 এত মোলার হবে। আমি সংক্ষিপ্তভাবে করে দিচ্ছি, এটা 0.26 এটা করে দিচ্ছি যে তোমাদের জাস্ট কনফিডেন্স বাড়ার জন্য। নিজেরা যখন বাসায় করবা আমার সাথে একটু মিলাই নিলা। পিএইচ কত হবে? পিএইচ ইকুয়াল হবে মাইনাস লগ অফ 2 ইন্টু 0.211 ইন্টু 2, তারপরে মাইনাস লগ অফ অ্যান্সার 0.37। এটা বুঝছো? ক্লিয়ার? পারবা? বলো বুঝছো কিনা? এই অঙ্করই পিএইচ যদি বের করতে হইতো, বের করতে হইতো তোমার শর্টকাট নিয়মে, মনে করো তোমার অ্যাডমিশনে আসছে, জীবন কি তোমার সহজ হবে নাকি কঠিন হবে? বলো, এই অঙ্ক যদি তোমার অ্যাডমিশনে আসতো তাহলে কি জীবন কি সহজ না কঠিন? বলো। তখন কিন্তু জীবন সহজ। অ্যাডমিশনে আসলে কিন্তু ধুমধাম করে অঙ্ক করে দিতাম। কেমনে বলো তো? কেমনে করতাম? এত বিক্রিয়া টিক্রিয়া লিখতাম না। আমি বলতাম H প্লাসের ঘনমাত্রা। কেমনে বলতাম? H প্লাসের ঘনমাত্রা সমান, দেখো এইটা আছে ভি, দেখো SVE অফ অ্যাসিড, SVE অফ হচ্ছে অ্যাসিড মাইনাস SVE অফ ক্ষার ভাগ হচ্ছে ভি টোটাল, তারপরে মাইনাস লগ অফ H প্লাস করে দিলে হয়ে যাইতো। দেখো কিভাবে করতাম। এস এর মান আসতো 10x/m, সূত্র একবারে শর্টকাট, 10 ইন্টু 10 ডিভিশন m মানে 98, মানে 100/98। তাহলে এস এর মান হচ্ছে 100/98, এটা বসাইতাম। ভি এর মান বসাইতাম 60, ই মানে তুল্য সংখ্যা বসাইতাম 2, মাইনাস বসাইতাম। এখানে দেখো SVE, আচ্ছা SVE না বসায়ে দেখো SVEও বসাইতে পারো তুমি, ইচ্ছা করলে এখান থেকেও কিন্তু এস বের করতে পারো, ওই যে এস ইকুয়াল 1000 W/mv, এটা করেও করতে পারো, 1000 W/mv করে করতে পারো। কিন্তু আচ্ছা করো 1000 W/mv করে করো। 1000 W/mv করলে কি আসতো বলো? যে 1000 W মানে হচ্ছে 0.5 বাই m
এম মানে হচ্ছে 40 আর ভি মানে দেওয়া আছে 200 ml, 1000 W/mv। ঠিক আছে, তাহলে এইটা হইল মোলারিটি, এটা হইল কি মোলারিটি। তাহলে মোলারিটিকে তোমরা যদি তোমরা কি দ্বারা গুণ করো, ভি দ্বারা যদি গুণ করো, এস ইন্টু ভি, 200 ml দেওয়া আছে না, 1000 W/mv। তাহলে 1000 W/mv যদি তুমি করো তাহলে হ্যাঁ এটা ঠিক আছে। এই 1000 W/mv করলে এটা হচ্ছে এস এর মান, এস ইকুয়াল 1000 W/mv, আর ভি মানে এটা ইন্টু তুল্য সংখ্যা হচ্ছে 1, আর এখানে টোটাল আয়তন হচ্ছে 260। শেষ তোমার অঙ্ক, দেখো একই আসবে। তুমি একটা জিনিস খেয়াল করো, এটার যে মানটা আসছে একটু আলাদা আসবে। কি আলাদা আসবে বলতেছি আমি, এটা আলাদা আসবে 98 এখানে আসছে 100/98 ইন্টু 60 ইন্টু 2 মাইনাস এস মানে যে 1000 W/mv, তোমরা তো এটা জানো নাকি, 1000 W/mv এটা তো 910ও ছিল। এম মানে 40 আর ভি মানে আয়তন হচ্ছে 200। তাহলে এটা গেল এস এর মান, আর ভি এর মান তো 200ই আছে, তার মানে এর হচ্ছে তুল্য সংখ্যা 1। আর নিচে কত আসতেছে, নিচে আসতেছে আমাদের আয়তন হচ্ছে 260, তাহলে আসছে 0.422, এটা আসছে এত মোলার। তাহলে যেহেতু প্লাস তার মানে অম্লীয়, তাহলে পিএইচ কত আসবে, পিএইচ আসবে মাইনাস লগ অফ 0.422 মোলার। তাহলে কত আসে দেখি অ্যান্সার মিলে কিনা, 0.37378। হ্যাঁ ও 37, আচ্ছা 37 পর্যন্ত দিই, নাও 37 পর্যন্ত দিলাম। হ্যাঁ দেখো উত্তর কিন্তু একই আসছে। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু একটা মজার কাহিনী আছে। কাহিনীটা একটু ধরো, কাহিনীটা একটু বুঝো। এইখানে যে ঘনমাত্রাটা বের হইছে, এখানে যে ঘনমাত্রাটা বের হইছে, এইখানে যে ঘনমাত্রাটা বের হইছে এটা হচ্ছে 0.422 এত মোলার বের হইছে। এখানে যে ঘনমাত্রাটা বের হইছে, এখানের ঘনমাত্রা আর এখানের ঘনমাত্রা কিন্তু সেম বের হয়নি। কেন বলতো, এখানে বের হইছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, একে 2 দ্বারা গুণ করলে পাওয়া যাবে H+ এর ঘনমাত্রা। আমাদের কিন্তু এই জায়গায় বের হইছে H+ এর ঘনমাত্রা। দেখো 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 এই জায়গায় যে মানটা বের হইছে এটা কার, H+ এর। কারণ সালফিউরিক অ্যাসিডের 1 মোলে H+ কয় মোল আছে, 2 মোল না। মানে এই জায়গায় কিন্তু বের হইছে যেটা, এই যে এইভাবে করে আমরা যেটা বের করি, সেই জন্য পিএইচ বের করার সময় কিন্তু একই হবে। কারণ পিএইচ বের করতে হইলে সালফিউরিক অ্যাসিড দেওয়া থাকলে 2 দিয়ে গুণ করতে হয়, কারণ H+ লাগে তাই। আর এখানে কোনো 2 দিয়ে গুণ করা লাগবে না, কারণ আমি H+ এর ঘনমাত্রা বের করছি, তাই ওইটাই মানেই আসলে অ্যান্সার হবে। দেখো তো বুঝছো কিনা, বুঝছো 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 ক্লিয়ার? মানে এই দুইটার মধ্যে ডিফারেন্স বুঝছো? এইখানে H+ এর ঘনমাত্রা বের করছি, তাই এটা কিন্তু দ্বিগুণ মান আসছে। কারণ যেমন 0.1 মোলার যদি সালফিউরিক অ্যাসিড থাকে, এখানে H+ কয় মোলার আছে, 1 মোলে আছে 2 মোল, 0.1 মোলে আছে 0.2 মোল। এই 0.2 মোলার কিন্তু এটা H+ এর ঘনমাত্রা, আর সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। মানে সালফিউরিক অ্যাসিড জয় মোলার থাকবে, তার দ্বিগুণ মোলার কিন্তু থাকবে H+ এর ঘনমাত্রা থাকবে। বুঝতে পেরেছো? তো সেই জন্যই ওই একই কাহিনী, যে আমরা এই সূত্র দিয়ে যখন, এই যে শর্টকাট ফর্মুলা দিয়ে যখন আমরা করি, শর্টকাটটা এইটা দিয়ে কিন্তু আমরা ডিরেক্টলি H+ এর ঘনমাত্রা পাই, H+ এর। তাই সেইটার মাইনাস লক করে দিলেই পিএইচ পাওয়া যায়। আর এইটা দিয়ে আমাদেরকে হয় NaOH, তাহলে H2SO4 এগুলোর ঘনমাত্রা পাই। যদি H2SO4 হয় তাহলে কিন্তু মাইনাস লগ অফ, আমরা জানি H2SO4 হলে 2 দ্বারা গুণ দিতে হবে, তুল্য সংখ্যা যেহেতু 2 দ্বারা গুণ দেওয়া লাগবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? পারবা? তাহলে এই হইলো তোমার মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। তুমি এইভাবে করে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রার অঙ্ক করো, আমি শিওর তুমি এই টাইপের যত অঙ্কই থাকুক না কেন, তুমি এই নিয়মে করলে তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। তুমি জাস্ট আজকে থেকে এই নিয়মে অঙ্কগুলা শুরু করে দাও, এই নিয়মে অঙ্ক করা শুরু করে দাও। আচ্ছা একটা অঙ্ক করে দেই, এই লাস্ট অঙ্ক, তিনটা পাত্র দেওয়া আছে। এই অঙ্কগুলা তোমরা একাডেমিক নিয়মে, যেমন দ্বিক্ষারকীয় অম্ল দেওয়া আছে, 1 অম্লীয় ক্ষারক দেওয়া আছে, এরকম দেওয়া আছে। ঠিক আছে, এরকম অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ এরকম দেওয়া আছে, এরকম অঙ্ক দেওয়া আছে। যদি এমন দেওয়া থাকে কিছু নাম দেয়া নাই, তো তোমাদের বইয়ে হাজারি স্যারের বইগুলোতে
এগুলোকে নাম ধরে অঙ্ক করা হয়েছে, করতে পারো, ধরেই অঙ্ক করে ফেলবা। যেহেতু কিভাবে ধরবা বলো, দ্বিক্ষারকীয় অম্ল মানে কি তুল্য সংখ্যা 2 এমন অ্যাসিড কে আছে? এটা সবচেয়ে নর্মাল অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সেই জন্য এইটার যখন তুমি অঙ্ক করবা, ধরি প্রথমে লিখে নিবা, ধরি প্রথম পাত্রের দ্বিক্ষারকীয় অম্ল মানে এমন একটা অম্ল যার তুল্য সংখ্যা 2, দ্বিক্ষারকীয় অম্লটি হলো সালফিউরিক অ্যাসিড। এটা ধরে নিবা। এক অম্লীয় ক্ষারক মানে এমন একটা ক্ষার যার তুল্য সংখ্যা 1, দ্বিতীয় পাত্রে এক অম্লীয় ক্ষার। শোনো, জিনিসটা হচ্ছে অম্ল প্রথমটা, আর পরেরটা হচ্ছে এক অম্লীয় ক্ষার। এক অম্লীয় ক্ষার মানে এটা হচ্ছে ক্ষার যার তুল্য সংখ্যা হচ্ছে 1। আর ওই পাশে তো HNO3 দেওয়াই আছে। এরপরে তোমাদের নর্মাল নিয়মে অঙ্ক করতে হবে। সেটা কি নিয়ম? প্রথমে মোল বের করা, যে H2SO4 এর মোল। এরপরে আগের নিয়মে অঙ্ক করবা, H2SO4 এর মোল কত হবে? S × V, আচ্ছা N1 দিই, N1 সমান S1 × V1। S মানে হচ্ছে 0.2, V মানে হচ্ছে 200 ml, তাকে 1000 দিয়ে ভাগ দিলাম। আচ্ছা একবারে লিখবো? না, 200/1000 লিখলাম। তাহলে 0.2 × 0.2 মানে 0.04 মোল। অনুরূপভাবে এক অম্লীয় ক্ষারককে NaOH ধরছি। আচ্ছা এইটুক তো পারবাই নাকি? N2 = S2 × V2। এখানে যেহেতু 3টা আছে তাই করে দিচ্ছি। 0.3 × 300 ml দেওয়া আছে, 300/1000, তাহলে 0.3 × 0.3 মানে 0.09 এত মোল। ওটা হচ্ছে 0.09 মোল, এটা 0.04 মোল। বুঝছো? ক্লিয়ার? এখন দেখো বিক্রিয়া যে করবে, কে কার সাথে বিক্রিয়া করবে? বিক্রিয়া কার সাথে করবে? সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এই তো বিক্রিয়া করবে, তাই না? বিক্রিয়া করাইলাম, Na2SO4 H2SO4। তাহলে এইটার এখানে যেহেতু 2 আছে, এখানে 2 দিব, এটাও আরে H2 এখানেও 2 দিব। এখন দেখো কে লিমিটিং বিক্রিয়া, কিভাবে বুঝবো? কি সিস্টেম, কি বুঝার সিস্টেমটা কি? এর আগে আছে 1, এর মান তো 0.04, এর আগে এইটার আগে আছে 2, তাহলে একে 2 দিয়ে ভাগ করতে হবে। এই মোল ভাগ তার সহগ, এর মোল ভাগ তার সহগ, যার মান ছোট সেটা লিমিটিং বিক্রিয়া। দেখো একে এর মোলকে এর সহগ দিয়ে ভাগ করা মানে 1 দিয়ে ভাগ করলে এটাই থাকে। একে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে 0.045 থাকবে, কারণ 9 এর অর্ধেক 4.5, তা 4 এর চেয়ে তো 4.5 বড়, তার মানে এটা বড় থাকবে, এটা ছোট থাকবে, তারপরে এটা লিমিটিং বিক্রিয়ক। তার মানে H2SO4টা হচ্ছে এখানে লিমিটিং বিক্রিয়ক। বুঝো নাই? বুঝতে পারছো কি? নাহলে বের করে দেখবা, এই মোল বাই সহগ, এটা মানটা বের করে দেখবা। সালফিউরিক অ্যাসিড বাই তার সহগ আছে 1, এটার মান ছোট, নাকি NaOH বাই তার সহগ মানে 2, এটার মান ছোট? এটার মান হচ্ছে 0.04/1 মানে 0.04, আর এটার মান হচ্ছে 0.09/2 মানে 0.045, তাই না? এরকম আসবে। তার মানে ছোট হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তার মানে সালফিউরিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক। তাহলে কেমনে করবা? এটা থাকবে 1 মোল, এটা 2 মোল, তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল NaOH এর সাথে বিক্রিয়া করে। 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল NaOH এর সাথে বিক্রিয়া, কারণ লিমিটিং বিক্রিয়ককে বামে লিখবো, তাই সালফিউরিক অ্যাসিডটা বামে থাকবে। 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কতর সাথে? 2 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে, 2 মোল NaOH এর সাথে। তোমার কত মোল আছে সালফিউরিক অ্যাসিড? দেখো তো 0.04 মোল, তাহলে 0.04 মোল বিক্রিয়া করবে কতটুকু সালফিউরিক NaOH এর সাথে? তাহলে 2 × 0.04 মোল NaOH, তার মানে এটা আসতেছে 0.08 মোল NaOH এর সাথে বিক্রিয়া করবে। বুঝছো? এখন কথা হইলো আমাদের আছে কতটুক মোল NaOH? আছে কতটুক? 0.09 মোল। তাহলে অতএব অবশিষ্ট NaOH কতটুক আছে? অবশিষ্ট NaOH এর পরিমাণ, NaOH এর মোল 0.09 - 0.08, এত মোল তো বিক্রিয়া করে ফেলছে।
তাহলে থাকলো 0.01 মোল। এখন তুমি করবা কি, এই 0.01 মোল নিয়ে তুমি কাজ শুরু করবা। কেন? এই দুইটা বিক্রিয়া করার পরে তোমার যতটুক মোল আছে সেই মোলটা কতটুকু, সেই মোলটা এই মিশ্রিত দ্রবণ যখন হয়েছে সেটার মোল আছে 0.01 মোল। সেইটাতে আয়তন কতটুকু আছে, 200 + 300 মানে 500। এটা হচ্ছে তোমার আয়তন আছে। এই জিনিসটার সাথে, এই মিশ্রিত দ্রবণের সাথে যখন তুমি তৃতীয় পাত্রে প্রশমন করবা, এইবার আছে NaOH এর সাথে HNO3 বিক্রিয়া করবে, NaOH এর সাথে HNO3 বিক্রিয়া করবে, তার মানে NaOH প্লাস হবে HNO3, বিক্রিয়া করো, তাহলে NaNO3 প্লাস H2O। এখন দেখো এইটার মোল কতটুকু, এটা আগে বের করো, এইটার মোল কতটুকু আছে, মানে NaOH এর মোল কতটুকু এটা তো তুমি এখন বের করতে পারছো, তুমি তো বের অলরেডি করে ফেলছো। NaOH এর মোল আছে এতটুকু, NaOH আছে এতটুকু, তুমি HNO3 এর মোল কতটুকু আছে সেটা বের করো। HNO3 এর মোল সমান S ইন্টু V। S এর মান হচ্ছে 0.2, V এর মান হচ্ছে 50/1000। 0.2 ইন্টু 0.01 মোল এতটুক থাকে। তাহলে এখন দেখো যে কাহিনী কি, যে বলছে তৃতীয় দ্রবণ দ্বারা পূর্ণ প্রশমন করা যাবে কিনা, ভালো করে বুঝো। এর আর অবশিষ্ট আছে 0.01 মোল। বলো তো এর 1 মোল এর কত মোলকে প্রশমিত করে, তোমরা একটু আমাকে বলো। এইটার 1 মোল এটার কত মোলকে প্রশমিত করে, 1 মোলকে প্রশমিত করে। তার মানে HNO3 এর 1 মোল HNO3 প্রশমিত করে 1 মোল NaOH কে। অতএব 0.01 মোল, এখানে কোনো লিমিটিং বিক্রিয়ক আছে নাই তো, দুইটাই তো সমান, প্রশমিত করে 0.01 মোল NaOH কে। তার মানে এটা পূর্ণ প্রশমিত করে ফেলবে, মানে এইটুক যেটুক বাকি আছে ওর 0.01 মোল এর 0.01 মোলকে পূর্ণ প্রশমন করে ফেলবে। অতএব পূর্ণ প্রশমন হবে, সবাই ক্লিয়ার? পারবা? বলো পারবা? এরকম অঙ্ক আসলে পারবা সবাই? ধুমধাম করে ক্লিয়ার হইছো? তাহলে দেখো একই নিয়মে তুমি আঁকাবা, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। একই নিয়মে তুমি আঁকাবা, একই নিয়মে। তোমরা মানে করো কি, একটা অঙ্ক এই নিয়মে, আরেকটা অঙ্ক ওই নিয়মে, এই নিয়মে করো। তুমি শর্টকাটটা শিখে রাখবা, শর্টকাট যেটা আমি SV দিয়ে শিখাইছি, এটা শর্টকাট তুমি শিখলে, এটা তো ক্ষতি নেই। কিন্তু নিয়ম যদি একটা থাকে তাহলে 100-এ 100% তোমাকে কেউ এই টাইপের অঙ্কে আটকাইতে পারবে না। আমরা নেক্সট ক্লাসে আমরা করব অম্লমিতি, ক্ষারমিতি এবং তার সাথে টাইট্রেশনের গ্রাফগুলো করব একসাথে করে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।